প্রথম পেজে আসো, দেখো আমরা প্রথম যেটা দেখব সেটা এবিসি। এবিসি মানে কি বলতো? অ আ ক খ এবিসি এগুলো কি ইন্ডিকেট করে? অ ক খ বা এবিসি তুমি যে কোনো জায়গাতে জ্ঞানের সূচনাকে ইন্ডিকেট করে। আমরা পড়ালেখা শুরু করি কি দিয়ে? বাংলাতে তুমি যদি বলো অ ক খ দিয়ে, ইংরেজিতে অ্যালফাবেট এবিসি দিয়ে শুরু করি। অর্থাৎ এবিসি প্রাইমারি জ্ঞান, যেটা একেবারে মানে কি বলবো র যে জ্ঞানটা, যেটা না হইলেই নয়, সেই জিনিসটা ইন্ডিকেট করে, দ্যাট ইজ প্রাইমারি নলেজ বা প্রাথমিক জ্ঞান। তাইলে এবিসি মানে কি? প্রাইমারি নলেজ। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং সাথে সাথে এখানে ইডিয়াম ফ্রেজ পড়ার সিস্টেমটা হচ্ছে, তুমি যে ফ্রেজটা আছে, এই যে ইডিয়ামটা আছে সেটা পড়বা, সাথে বাংলা অর্থটা জানবা, শুধু জানবা না, বুঝে জানবা, বুঝে পড়বা। এবং এর সাথে এটা সেন্টেন্সে কিভাবে আছে সেটাও জানতে হবে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে সেন্টেন্সে কিভাবে আছে এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, আমার কাছে যে স্লাইডটা এখানে তুমি দেখতে পাচ্ছ, এটা পিসি দাস থেকে করা। তো ওই পিসি দাসের যে এক্সাম্পলগুলো আছে ওগুলোই তুলে দিয়ে দেয়। ইডিয়াম ফ্রেজের ক্ষেত্রে, প্রিপোজিশনের ক্ষেত্রে পিসি দাসের যে এক্সাম্পলগুলো আছে ওগুলোই উঠাই দিয়ে দেয়। বোথ অ্যাডমিশনে, আবার একাডেমিকেও দিয়ে দেয়, এবং বিসিএসেও খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা এখানে এক্সাম্পল সহ দেখবো। দেখো, হি ডাজেন্ট নো ইভেন দ্য এবিসি অফ মিউজিক। কি বোঝাচ্ছে? যে সে অ্যাকচুয়ালি গানের যে প্রাথমিক জ্ঞান সারে গামা পা সেটাই জানে না, সেটা বোঝাচ্ছে। ওকে, এরপর অ্যাবোভ অল, এটা তো জানো, অ্যাবোভ অল, অ্যাবোভ মানে উপরে, অল মানে সবকিছুর, সবকিছুর উপরে মানে সর্বোপরি, সবকিছু মিলায়ে বুঝাই। ঠিক আছে? তো এখানে দেখো, মোর দ্যান এনিথিং এলস, এখানেই তো অর্থটা লুকায় আছে। অ্যাবোভ অল, কোন কিছুর উপরে সবকিছু মিলায়ে, যে একটা মানে সার্বভৌমত্ব বুঝায়, বা তুমি এটাকে অলমাইটি বলতে পারো, সেরকম একটা জিনিস বুঝায়, সর্বোপরি। এরপর দেখো এক্সাম্পলটা, অ্যাবোভ অল বি কেয়ারফুল অফ ইউর হেলথ, অর্থাৎ সবকিছুর উপরে বা সবকিছু বাদ দিয়েও তুমি তোমার হেলথ সম্পর্কে সচেতন হবো। এটা আসলে খুবই টিপিক্যাল জিনিস, আসার মতো না। এরপর দেখো অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল মানে কি? সেই গ্রিক মিথের কাহিনীটা নিশ্চয়ই জানো। কিরকম ছিল কাহিনীটা? যে অ্যাকিলিস ছিল একজন গ্রিক পার্সন, আর তার মা ছিল কে? মা ছিল টেথিস। তো অ্যাকিলিস ঈশ্বরের বর পাইছিল যে একটা নদী ছিল, নদীতে যদি অ্যাকিলিসকে ডুবানো হয়, তার শরীরে যে যে অংশে পানি লাগবে সেই অংশগুলো অমর হয়ে যাবে। এখন মা চিন্তা করতেছে যে আমি তাকে চুল ধরে ডুবাবো, তাইলে তো চুলে আঘাত করলে সে মারা যেতে পারে, তাকে হাত ধরে ডুবাবো, তাইলে তো হাতে আঘাত করলে মারা যেতে পারে, এখন কি করা যায়? তো তখন অ্যাকিলিসের মা তাকে গোড়ালি ধরে, পায়ের গোড়ালি ধরে উল্টা করে পানিতে ডুবাইছিল। তো যে অংশটা এভাবে ধরেছিল সেই অংশে কিন্তু পানি লাগে নাই। তো যে অংশে পানি লাগে নাই ওই অংশ অমর হইল না, ওটাই ছিল তার দুর্বল পয়েন্ট, যেখানে তুমি হিট করলে সে মারা যাইতো, এবং সেভাবেই মারা গেছিল। তো অ্যাকিলিস হিল, যে অংশটায় পানি লাগে নাই, তুমি অ্যাকিলিসের টেন্ডন আছে পাই, যারা মেডিকেলে বায়োলজি পড়ছো মিনিমাম তারা জানো। তো এটাকে আসলে দুর্বলতা বা ত্রুটি বলা হয় যে কোনো মানুষের ক্ষেত্রে। এখানে কিন্তু অ্যাকিলিসের দুর্বলতা বুঝাচ্ছে না, যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা তার দুর্বলতা বুঝাইতে অ্যাকিলিস হিল এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখতে পারো তুমি এখান থেকে, হ্যাঙ্কারিং ফর ভোট ইজ দ্য অ্যাকিলিস হিল ফর সো কল লিডার্স অফ আওয়ার কান্ট্রি। এই যে ভোট চেয়ে চেয়ে বেড়াই, এটা কি ভালো জিনিস না? ভালো মানুষ হইলে, ভালো মানুষ ভাবে, মানুষ যদি ভালো করে চিনে তোমাকে, এমনি ভোট পাবা। আচ্ছা, এরপরে এটা তো জানো, অল অ্যাট অনস। অ্যাট অনস মানে কি? হঠাৎ। অল অ্যাট অনস, হঠাৎ। তো এখানে এক্সাম্পল দেখতে পারো, অল অ্যাট অনস আ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট, হঠাৎ একটা বাঘ বন থেকে বের হয়ে আসলো। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এক্সাম্পলগুলো বোঝানোর কিছু নাই, তোমরা একটু নিজ দায়িত্ব দেখে নিবে। এবং এক্সাম্পল কেন দেখতে হবে বললাম বলো তো? এক্সাম্পল দেখতে হবে এই কারণেই, কারণ এখান থেকে ডিরেক্ট উঠাই দিবে। তো আমি জাস্ট এইগুলো তোমাকে বুঝাই দিই। অল অন এ সাডেন একই রকম, অল অন এ সাডেন, সাডেন মানে কি? হঠাৎ বুঝাই। সো অল অন এ সাডেন মানেও হঠাৎ বুঝাই, আকস্মাৎ বুঝাই। এরপর দেখো অল ইন অল, এটা তো জানো, অল ইন অল মানে সর্বে সর্বা। অল মানে প্রত্যেকটা সেক্টরে, অল মানে প্রত্যেকটা স্পেসিফিক সেক্টরে, প্রত্যেকটা সেক্টরেই সে নাম্বার ওয়ান, এরকম বুঝায়। মনে করো 10টা সেক্টর আছে, 10টা সেক্টরেই সে ফার্স্ট হয়েছে, এটাকেই বলে অল ইন অল সেক্টর, সর্বে সর্বা। মানে সব থেকে ভালো, যে সব থেকে সুপ্রিম, যে সব কিছুতেই যার অধিকার আছে, এরকম বুঝাই। ঠিক আছে, এরপর আসো আমরা পরের পেজে যাই। পরের পেজে দেখো প্রথম যেটা আসছে, অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাপল অফ ডিসকর্ড, এটা নিয়েও আসলে মিথের একটা গল্প আছে। জিনিসটা কিরকম? যে কার জন্য বিয়ে হচ্ছিল, সেখানে 3জন দেবী ছিল, এবং একটা আপেল দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে যে সব থেকে সুন্দর সে আপেলটার যোগ্যতা রাখে। এখন সেই আপেল নিয়ে মারামারি শুরু হয়ে গেল, এবং ওই নিয়েই তো পরবর্তীতে ট্রয় যুদ্ধ শুরু হলো।
তো এই যে অ্যাপলটা ছিল এটা কিন্তু ডিসকর্ড শব্দের অর্থ জানো? ডিসকর্ড, কর্ড মানে হারমোনি বা শান্তি, ডিসকর্ড মানে অশান্তি। তো ওই আপেলটার কারণে কিন্তু যত অশান্তি, যত যুদ্ধ, ওই ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল সেই কারণেই। তো এই জন্য অ্যাপল অফ ডিসকর্ড মানে কি বোঝায়? যে বিবাদের বিষয় বা ঝামেলার বিষয় বা বিতর্কের বিষয়। ওকে, তাইলে এই জিনিসটাও কিন্তু দেখবা, এটাও মিথের কাহিনী থেকে আসছে। এরপর আসো অ্যাট এ লস। অ্যাট এ লস মানে কি? লস মানে হারানো। কি হারানো? কি হারানো? তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো কি হারাইছে, মানুষের সব থেকে দামি জিনিস কি হারাইতে পারে? মানুষের বিবেক, মানুষের বুদ্ধি। তো অ্যাট এ লস বলতে বুঝাই তার বুদ্ধি হারিয়ে গেছে, অর্থাৎ যে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করতে হবে বুঝতে পারছে না, এটাকে আমরা অ্যাট এ লস বলি। ওকে, এরপরে অ্যাট অল, এটা তুমি জানো অ্যাট অল মানে আদেও। আদেও বলতে বুঝায় যে একেবারে মিনিমাম যে জিনিসটা দরকার হয়, মিনিমাম নেসেসারি, এটাকে আমরা অ্যাট অল বলি। দেখো প্রাইমারিলি বলছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপল অফ অনস আই। চোখের তারা বলতে আমরা কি বুঝি বলো তো? প্রিয় মানুষ বুঝি না? তো ইংরেজিতে তো আর তারা বা চাঁদ শব্দটা ওভাবে গ্লোরিফাই করা হয় না, তো সেইখানটাতে আমরা তারা শব্দটাকে মনে করে অ্যাপল দিয়ে রিপ্লেস করে ফেলছি। তো আজকে থেকে চোখের তারা না বলে কি বলবা? চোখের আপেল। তো অ্যাপল অফ অনয় মানে প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ, প্রিয়তম বা প্রিয়তমা। ঠিক আছে, তাহলে অ্যাপল অফ অনাই কি হবে? প্রিয় বা কোনো ব্যক্তি, যে কোনো কেউ হইতে পারে। এরপর আসো অ্যাট এ লো ইব। অ্যাট এ লো ইব মানে কি? ইব মানে কিন্তু নদীর স্রোত বোঝায়, নদীর স্রোত। তো লো ইব মানে কম স্রোত, তাহলে স্রোত কম মানে কি বুঝায়? নিম্নমুখিতা, যে জিনিসটা ডিক্রিজ করছে এমন বুঝায় না? তাইলে অ্যাট এ লো ইব মানে নিম্নমুখী বা ধীর গতি, বা যে জিনিসটা ডিক্লাইন করছে এরকম জিনিস বোঝায়। অ্যাট এ লো ইব মানে তাইলে নিম্নমুখী, বা যে জিনিসটা ডিক্রিজ করছে, ডিক্লাইন করছে এমন কিছু, মনে রাখবা। এরপর অ্যাট আর্মস লেন্থ। অ্যাট আর্মস লেন্থ মানে কি? দূরে। অ্যাট আর্মস লেন্থ, আর্মস লেন্থ মানে এই তোমার হাতের যে দৈর্ঘ্য, এই লেন্থের ডিস্টেন্সে বুঝাই। তো মনে করো যে তোমার বাবা তোমাকে বলে দিচ্ছে যে তোমার ওই বন্ধুগুলো খুব খারাপ, ওদের সাথে মিশবা না। তাইলে তুমি কি করতে পারো? খারাপ বন্ধু, তাদের সাথে মিশতে নিষেধ করছে, এখন কেউ তোমার পাশে আসলে বলো কি এই যা যা যা, ধারে পাশে আসবি না। তুমি মনে করো হাত এরকম লম্বা করে এরকম একটা বাউন্ডারি দিয়ে দিলা যে তুই আমার ধারে আসবি না। তাইলে ধারে আসলে কিন্তু তোমার একেবারে ক্লোজ চলে আসতে পারতো। তুমি যখন হাত লম্বা করে বলতেছো এর মধ্যে আসবি না, আমার সীমানার মধ্যে আসবি না, তাইলে এটা কিন্তু দূরত্বে থাকা বুঝাচ্ছে। ঠিক আছে, তাইলে অ্যাট আর্মস লেন্থ মানে অ্যাট এ ডিস্টেন্স, অর্থাৎ দূরে থাকা বুঝায়। অনেকে মনে করতে পারো অ্যাট আর্মস লেন্থ বলতে হয়তো কাছে বুঝায়, দূরে বলতে তারও অনেক দূরে হইতে পারে, বাট না, এটা আমারও গুলাইতো। তো ওই কনসেপ্ট দিয়ে মনে রাখবা যে বাবা বলছে খারাপ বন্ধু থেকে দূরে থাক, তো তুমি সরাই দিচ্ছ, বলতেছে এই আমার বাউন্ডারির মধ্যে আসবি না। তাইলে দেখো এক্সাম্পল দেখলে এটা বুঝবা। ট্রাই টু কিপ দ্য ব্যাড বয় অ্যাট আর্মস লেন্থ। চেষ্টা করো খারাপ ছেলেদের নিজের সীমানার মধ্যে না রাখতে, তাদের থেকে দূরে থাকতে। ঠিক আছে, আচ্ছা ক্লাস এখন স্টার্ট হয়েছে, খুব বেশিক্ষণ হয়নি। কতক্ষণ হয়েছে? ট্যাপ করলে তো দেখা যায় 11 মিনিট হয়েছে মাত্র। আচ্ছা, ঝির ঝির সাউন্ড হইতেছে। 11 মিনিট হয়েছে মাত্র, মানে খুবই মাইল্ড এটা তো। আচ্ছা, ঝির ঝির সাউন্ড হইতেছে, কানে পড়ার মতো না। আমি যখন কথা বলতেছি তখন তো সাউন্ডটা নাই, আর একটু সাউন্ড হলে মনে করো বিটিভিতে খবর দেখতেছো। আচ্ছা, অ্যান্টেনা দিয়ে খবর দেখতাম না বিটিভিতে, মনে আছে সেই দিনের কথা? আচ্ছা আচ্ছা, এরপর দেখো অ্যাট এ স্ট্রেস। অ্যাট এ স্ট্রেস মানে কি? স্ট্রেস শব্দের অর্থ হচ্ছে এক টানা, কন্টিনিউয়াসলি। স্ট্রেস শব্দের অর্থ কি? এক টানা, কন্টিনিউয়াসলি। তাহলে অ্যাট এ স্ট্রেস মানে দেখো ওই শব্দটা থেকেই তুমি মিলাই মনে রাখতে পারো, এখানে এক টানা বুঝায়, অর্থাৎ উইদাউট এনি ব্রেক কোনো কাজ যদি করা হয় তুমি সেটাকে অ্যাট এ স্ট্রেস ফ্রেজ দিয়ে চেঞ্জ করতে পারো। যেমন দেখো এক্সাম্পল দেখো, হি ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেস, অর্থাৎ সে একটু না থেমে এক টানা 10 মাইল দৌড়াইতে পারে। ওকে, এরপর দেখো আ বেকারস ডজন। তো সাধারণত এক ডজন কয়টা হয়? 12টা থাকে। এখন তুমি যদি কোনো পাইকারি বাজারে যাও তাহলে দেখবা যে অনেক সময় যে কয়টা চাচ্ছ তার থেকে দু একটা বেশি দেয়। পাইকারি বাজারের বৈশিষ্ট্য এটাই। তুমি হয়তো এক খালি কলা কিনতে গেছো, দু একটা বোনাস দেয়। তো বেকারি যে বেক করে, রুটি বেক করে, তারা কিন্তু অবশ্যই পাইকারির পাইকারি, মানে বাপের বাপ। তাইলে সেও কিন্তু তোমার হিসাবে সবসময় দু একটা হাতে ধরে রাখে, এক্সট্রা রেখে দেয়। তাইলে একজন বেকার যে কিনা পাইকারিরও বাপ, তার কাছে কি 12টাতে এক ডজন হবে? না, তার কাছে ডজনের সংখ্যায় একটা এক্সট্রা তোমাকে দিয়ে দিবে। তাহলে বেকারস ডজন মানে হচ্ছে 13টি, এক্সাক্ট নাম্বার 13টা। আবার মনে করিও না যে 12টার বেশি বুঝাচ্ছে, এক্স্যাক্টলি 13 সংখ্যাটাকে এখানে বুঝাই। ঠিক আছে, যে আই হ্যাভ আ বেকারস ডজন অফ ম্যাঙ্গো, অর্থাৎ তার কাছে 13টা আছে, 12টার বদলে। আচ্ছা, অ্যাট বে মানে কি? বে মানে কিন্তু কোনা, বে অফ বেঙ্গল, বাংলাদেশের যে প্রান্ত বা কোনার দিকে, ওই দিক থেকে বেঙ্গল, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর চলে গেছে না? বে মানে কিন্তু কোনা, ওখান থেকেই আসছে। এখন কোনা মানে কি? কর্নার। তো ওখান থেকেই শব্দটা আসছে। অ্যাট বে মানে কোণ ঠাসা, কাউকে দলিত করে, কাউকে পৃষ্ঠ করে রাখা, এই জিনিসটাকে আমরা অ্যাট বে দিয়ে বুঝি। হ্যাঁ,
কোনায় থাকা বলতে অ্যাকচুয়ালি ওরকম না, ভাবার্থ হিসেবে আসবে কোন ঠাসা করে রাখা। তো এক্সাম্পল এখান থেকে দেখতে পারো, দ্য টাইগার ওয়াজ অ্যাট দ্য ইন দ্য বুশ, সে কোন ঠাসা অবস্থায় ছিল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস। অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস মানে হচ্ছে আমরা অনেক সময় বলি না সবকিছু ঠোঁটের আগায় রাখবি, সবকিছু নখের আগায় রাখবি, মানে কি ঠোঁটের আগায় রাখবি মানে জিনিসটা আমি খুব দক্ষ, তুমি আমাকে আস্ক করলেই আমি উত্তর দিতে পারবো। আর নখের আগায় রাখা মানে কি তুমি সেরকম এফিসিয়েন্ট, কোনো কাজ করতে বললে করে দিতে পারবো, মানে জাস্ট এইটুকু পার্থক্য যে ঠোঁটের আগায় রাখা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবা, আর কোনো কাজ যদি করে দিতে বলি নখের আগায় থাকা মানে তুমি খুব ইমিডিয়েটলি হাত দিয়ে সুন্দর করে কাজটা করে দিতে পারবা। তো এখানে অ্যাট অল ফিঙ্গার এন্ডস মানে ওটাই বুঝি নখদর্পণে, অর্থাৎ কোনো একটা ব্যাপারে অনেক বেশি এক্সপেরিয়েন্স থাকাকে বোঝায়, রেডি অ্যাট হ্যান্ড। ওকে, অ্যাট হেয়ার ব্রেথ স্কেপ। হেয়ার ব্রেথ মানে কি? হেয়ার ব্রেথ মানে চুলের যে প্রস্থ, ব্রেথ মানে প্রস্থ, চুলের প্রস্থ, স্কেপ মানে বেঁচে যাওয়া বা মুক্তি পাওয়া। তো চুলের যে প্রস্থ ওই সামান্য প্রস্থের জন্য বেঁচে গেছে। লাইক মনে করো যে দুইটা ট্রাক পাশাপাশি যাচ্ছিল, তো তারা এমন ভাবে ক্রস করে গেল মনে হচ্ছিল যে সামান্য একটুর জন্য ধাক্কা লেগে যাইত। তাহলে এখানটাতে তুমি বলতে পারো যে এই হেয়ার ব্রেথ স্কেপের জন্য তারা বেঁচে গেছে, সামান্য চুলের যে প্রস্থ সেরকম সামান্যর জন্য বেঁচে গেছে, বুঝছো? এরকম অর্থ দেয়। তাহলে আর হেয়ার ব্রেথ স্কেপ খুব সামান্য অল্পের জন্য বেঁচে যাওয়া হচ্ছে। এক্সাম্পল দেখতে পারো, হি ওয়াজ সেভড বাই এ হেয়ার ব্রেথ স্কেপ, অর্থাৎ খুব সামান্যের জন্য বেঁচে গেছে। এরপর এট ড্যাগার স্টোন। ড্যাগার মানে কি? ড্যাগার মানে হচ্ছে কি বলে এটাকে, ড্যাগারকে ওই যে খোলকের মধ্যে থাকে, চাপ দিলে বের হয়ে যায়, নাইফ টাইপের, ছুরি টাইপের, বা তলোয়ারে কিন্তু না, এটা অ্যাকচুয়ালি ড্যাগার আলাদাই জিনিস। তো তুমি এটাকে তলোয়ার বা এরকম কিছুর সাথে মিলাই ছুরি এদিকেও মনে রাখতে পারো, ড্যাগার অনেকে চিনো। তো ড্যাগার যুদ্ধের প্রতীক, যুদ্ধের সময় হাতে ড্যাগার থাকে, তাইলে তোমার হাতে সবসময় ড্যাগার আছে, তাহলে কি বুঝাবে? শত্রুতা সম্পর্ক বুঝাবে, অবশ্যই শত্রুতা সম্পন্ন কোন একটা সম্পর্ক। তাহলে এক ড্যাগার মানে খড়গহস্ত বা এনিমিটি। অনেকে আবার বলবে যে এই খড়গহস্ত জিনিসটা কি? হাতে খড়গ আছে, ড্যাগার মানে খড়গ বাংলাতে, তাইলে হাতে খড়গ আছে মানে কি এটা যুদ্ধের প্রতীক, শত্রুতার প্রতীক, এই জন্য অ্যাট এনিমিটি বলেছে। ঠিক আছে, ওকে। এরপর আসো অ্যাট হোম। এটা তো জানো, অ্যাট হোম মানে কি? অ্যাট হোম তুমি যখন বাসায় থাকো, আরামদায়ক অবস্থায় থাকো, কমফোর্টেবল অবস্থায় থাকো, এবং তুমি যখন আরামে থাকো তখন কিন্তু তোমার ওয়ার্ক এফিসিয়েন্সি সব থেকে ভালো থাকে। তোমাকে যদি আমি বলি যে পড়াশোনা কর বাবা, ওই যে পড়াশোনা করবো টাটকা রোদে এই গরমের সময় দুপুরবেলা মাঠের মধ্যে বসে, তুমি কি পড়াশোনা করতে পারবা? পারবে না। বাট তোমাকে যদি সুন্দর করে ফ্যান চালাই দিয়ে, এসি চালাই দিয়ে ঘরের মধ্যে বসে বলি যে বাবা পড়াশোনা কর, তুমি কমফোর্টেবল জায়গায় পড়তে পারবে। সো অ্যাট হোম মানে দুইটা জিনিস বুঝায়, স্কিলড অ্যান্ড কমফোর্টেবল। ঠিক আছে, যখন তুমি কমফোর্টেবল থাকবে তখন স্কিলড থাকবে। আমরা শুরু করি। স্নেক ইন দ্য গ্রাস পর্যন্ত পড়েছিলাম। স্নেক ইন দ্য গ্রাস মানে কি? যে বন্ধুটা তোমার পেছন থেকে অযথাই খোঁচাই, অযথাই ঝামেলা বাঁধাই। আচ্ছা, এরপর আসো অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে কি? লার্জ মানে বৃহৎ, অনেক বড়, বিস্তৃত। তো তুমি অনেক বিস্তৃত মুক্ত আকাশের মতন জায়গায় আছো, মানে কি? এটা কিন্তু স্বাধীনতা বোঝায়। ঠিক আছে, সো প্রশস্ততা অ্যাকচুয়ালি স্বাধীনতা বোঝায়। অ্যাট লার্জ মানে স্বাধীন বা ফ্রি। এখান থেকে এই সেন্টেন্সটা প্রায় আসে যে বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই অ্যাট লার্জ, অর্থাৎ পাখিরা আকাশে মুক্তভাবে উড়ে, স্বাধীনভাবে উড়ে। ঠিক আছে, এরপর দেখো অ্যাট অনস উইটস এন্ড। কোনো একজনের উইট মানে কি? বুদ্ধি, এন্ড মানে শেষ হয়ে গেছে, কার কোনো একজনের বুদ্ধি শেষ হয়ে গেছে, বুদ্ধি আর কাজ করতেছে না। তাইলে কি হবে? সেটাকে কি বলা যায়? ওই যে একটু আগে আমি যেটা বলতেছিলাম, কিং কর্তব্য বিমূঢ় বা কি করতে হবে বুঝতে না পারা, এটাই কিন্তু ওটার সাথে রিপ্লেস করতে পারো, অ্যাট অনস উইটস এন্ড। যেটার সিনোনিম একটু মনে রাখবা, পাজল। পাজল মানে হতবুদ্ধি বা কি সংশয়াপন্ন হয়ে যাওয়া, যায় কি করতে হবে বুঝতে পারতেছি না, কোনো ডিসিশন নিতে পারতেছি না, বিপদে পড়লে মানুষের যেরকম হয়। আচ্ছা, এরপর হচ্ছে আ ম্যান অফ স্ট্র। স্ট্র মানে কি? খড়কুটা। তো একটা মানুষ যে কিনা খড়কুটা দিয়ে বানানো, যে সে শারীরিকভাবে যেমন দুর্বল হবে মানসিকভাবে কিন্তু দুর্বল হবে, তাই না? সো ম্যান অফ স্ট্র বলতে দুর্বল চিত্ত বা দুর্বল মনের মানুষকেও বোঝায়, আবার দুর্বল শরীর বা যে তালপাতা সেপাই একেবারে শুকনা তাকেও বোঝায়। ঠিক আছে, এটাও একটু দেখবা। ওকে, এরপর আ পিস অফ কেক। তোমাকে যদি বলি একটা কেক নিয়ে আসো, তো খুব ইজিলি কিন্তু নিয়ে এসে দিতে পারবা। সো কেক খুবই অ্যাভেলেবল, ঠিক একটা জিনিস খুব ইজিলি পাওয়া যায়। তো পিস অফ কেক বলতে সহজ কাজ, খুবই সহজ কাজকে ইন্ডিকেট করে। ঠিক আছে, যেমন আমরা ছেলের হাতের মোয়া বলে একটা কথা ছিল না, তো ওই ছেলের হাতের মোয়া ইংরেজির আ পিস অফ কেকের সমতুল্য। এরপর আসো অ্যাট 6 and 7, এটাও কিন্তু প্রায় আসে, অ্যাট 6 and 7। তো আমি বললাম যে এখানে 6টা গ্রুপ করো, যেখানে প্রত্যেকটা গ্রুপে 6 জন করে থাকবে। কয়েকটা গ্রুপ করতে বললাম যেখানে 6 জন করে থাকবে। এখন
এমন একটা ঝামেলা তোমরা বাঁধাইছো গ্রুপ লিডাররা, যে কোনো গ্রুপে 6 জন নিছো, কোনো গ্রুপে 7 জন। তাহলে এই যে একটা অবস্থা, আমি গ্রুপ করতে বললাম 6 জনের, গ্রুপ সব সমান সদস্যের করা উচিত ছিল, বাট এই হ্যাফাজার্ডলি একটাতে বেশি একটাতে কম বানাইছো। এটা কি বলা যায়? বিশৃঙ্খলা, যেখানে কোনো নিয়ম কানুন নাই। তো অ্যাট 6s and 7s মানে ওরকমই, কোনোটা 6-এ আছে, কোনোটা 7-এ আছে। তাইলে অ্যাট 6s and 7s মানে বিশৃঙ্খল অবস্থা বা ডিসিপ্লিনলেস, স্ক্যাটার্ড, ছড়ানো অবস্থা বুঝছো। ঠিক আছে, ওকে। এরপর অ্যাট স্টেক মানে বিপন্ন। স্টেক মানে কিন্তু বিপন্ন, তবে বিপদ বুঝাইছে। অ্যাট স্টেক মানে বিপন্ন, ইন ডেঞ্জার বুঝাই। ঠিক আছে, আচ্ছা। এরপরে একটু দেখতে পারো অ্যাট অনস বেক এন্ড কল। এখানে জাস্ট এইটুক বাদ দাও। অ্যাট অনস কল মানে কি বুঝাই? যে একটা মানুষ আছে, তুমি তারা কল করে ডাক দিলেই তোমার কাছে চলে আসে, যা বলো সেটা, সেই অর্ডারটা মেনে চলে। তাই সেই মানুষটাকে তুমি কি বলতে পারো? অবিডিয়েন্ট বা বাধ্য। তাইলে অ্যাট অনস বেক এন্ড কল মানে অবিডিয়েন্ট বা বাধ্যই বুঝাই। এরপরে দেখো অ্যাট অনস ওন সুইট উইল, একজনের মিষ্টি ইচ্ছা বুঝাচ্ছে এখানটাতে। তাইলে এর কারণে সুইট উইল বলতে বুঝাইছে যে ইচ্ছাটা নিজে থেকে আসতেছে, জোর করে কেউ করাইতেছে না। সুইট উইল দিয়ে এটা বুঝিয়েছে। উইল মানে ইচ্ছা তো জানো। তো অ্যাট অনস ওন সুইট উইল মানে নিজের ইচ্ছা বা নিজের খুশি মতো কিছু করা। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সাথে মিল আছে, সামান্য হয়তো একটু পার্থক্য আছে। এবার অ্যাট স্নেলস পেচ মানে কি বুঝায়? স্নেল মানে শামুক। তো অ্যাট স্নেলস পেচ মানে শামুকের গতি বুঝায়। এখন শামুকের গতি মানে অ্যাকচুয়ালি কি বুঝায়? মানে ধীর গতি বুঝায়। তুমি যদি শামুকের গতি দেখো, শামুক কচ্ছপের থেকেও ধীরে চলে। শামুকের গতি দেখছো বিচের উপর দেখার কথা, বা পানির মধ্যে, যে যারা গ্রাম্য এলাকায় থাকো, যে ইট বা কিছু একটা পড়ে থাকলে তার গায়ে প্রচুর শামুক লেগে থাকে, একদম খুবই স্লোলি যায়। তাইলে স্নেইল স্পেস বলতে কি বুঝায়? স্নেইলের মতো বা শামুকের মতো গতি, দ্যাট ইজ খুবই স্লো গতি, কচ্ছপের থেকে স্লো, খুব ধীর গতি বুঝায়। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। তো বলো তো আমরা সাধারণত সময়কে জিএম যে স্টাইল, ওখানে কিভাবে ভাগ করি? 24 ঘন্টার 12 ঘন্টায়। তার মধ্যে ম্যাক্সিমাম অ্যাভেলেবল কিন্তু 12 ঘন্টা। এখনো পর্যন্ত তোমাকে যদি জিজ্ঞেস করি, আমরা সাধারণত 12 ঘন্টাতেই অভ্যস্ত। আমরা কি দুপুর 12টার পরে একটা বলি? না। সরি, 12টার পর 13টা বলি না, আমরা কিন্তু একটা বলি বা দুইটা বলি অভ্যস্ত। তো যাই হোক, তাইলে তুমি যদি 12 ঘন্টারই শিডিউল ধরো, 12 ঘন্টা শিডিউলে সর্বশেষ আওয়ার কোনটা? 12th আওয়ার, বা যেটা হচ্ছে আমরা দুপুর 12টা বা রাত 12টা বলছি, সেটাই হচ্ছে লাস্ট মোমেন্ট। এখন অ্যাট দ্য 11th আওয়ার মানে তার জাস্ট 1 ঘন্টা আগে। তাইলে অ্যাট দ্য 11th আওয়ার মানে প্রায় শেষ মুহূর্তে বোঝায়। ঠিক আছে, তাহলে অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, প্রায় শেষ মুহূর্তে। এখন শেষ হয় নাই, জাস্ট 1 ঘন্টা বাকি আছে। ঠিক আছে, দেখছো এগুলো কিন্তু সবকিছুই কিছু না কিছু সেন্স দেয়, এমন না যে হুট করে আকাশ থেকে পড়ছে ফ্রেজগুলা। ওকে, এরপর আসো দেখো ব্যাড ব্লাড মানে এটা জানো। ব্যাড ব্লাড মানে হচ্ছে সাধারণত ব্লাড দিয়ে ব্লাড কানেকশন বোঝায়, রক্তের সম্পর্ক বোঝায় না, ভালো পজিটিভ একটা অর্থ দেয়। বাট সেটাকে তুমি যদি ব্যাড শব্দ দিয়ে একটু মডিফাই করার চেষ্টা করো, তখন খারাপ রক্ত বোঝায়। খারাপ রক্ত বলতে খারাপ রিলেশন বোঝায়, অর্থাৎ মনোমালিন্য, ঝগড়া, বিদ্বেষ, এগুলো বোঝায়। সো ব্যাড ব্লাড মানে কি বোঝায়? মনোমালিন্য। আরেকটা আছে ব্লু ব্লাড। বলো তো ব্লু ব্লাড মানে কি? দেখি যারা আসো একটু বলো, ব্লু ব্লাড এর অর্থ কি বলো। আচ্ছা, কার খিদে লাগছে? বিড়াল মেও মেও করতেছে, ওই দরজার সামনে এসে মেও মেও করেই যাচ্ছে, পরে জীবন ধরে নিয়ে গেছে। আমি জানি না কেন এত মেও মেও করে। কেউ যদি ক্লাস নিতে ঢুকছি, এই রুমের দরজা খুললেই সে যেখানে থাকুক দৌড়ায় ঢুকে যায়। আজকে জিজ্ঞেস করছিলাম কেন ঢুকে, কারণ এই রুমে প্রচুর লাইটের আকর্ষণে নাকি ঢুকে। আচ্ছা আচ্ছা, বলো ব্লু ব্লাড মানে কি? ঠান্ডা মাথা? ব্লু ব্লাড মানে ঠান্ডা মাথা মানে কি? আচ্ছা, ক্লাসগুলো আমরা এভাবে সাজাইছি, টপিকগুলো এমনভাবে সাজাইছি, তুমি দেখবা যে আমরা সাধারণত গ্রামার আইটেম বা প্রিপোজিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ভোকাবুলারি আইটেম, বাট ওগুলা যেভাবে সাজাইছি আমরা, সবগুলা এইচএসসিতেও লাগবে, আবার আমাদের অ্যাডমিশনেও কিন্তু লাগবে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন। সো তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তারাও দেখতে পারো, যারা ভার্সিটি ক্যান্ডিডেট, যারা মেডিকেল ক্যান্ডিডেট, সবাই দেখতে পারো। আচ্ছা, আভিজাত্য বলতেছো, বাবুল হুসাইন, পুষ্প আফরিন, জেমি বলতেছো অভিজাত্য। ইয়েস, ব্লু ব্লাড মানে আসলে অভিজাত্যই বুঝায়, আভিজাত্য বা অ্যারিস্টোক্র্যাট। সাধারণত সাধারণ যে মানুষ, তাদের রক্তের রং কিরকম হয়? লাল। বাট মনে রাখবা, মনে করো যে খুব ধনী একজন মানুষ আছে, তার মনে হইলো না সবার রক্তের রং লাল, আমার রক্ত কেন লাল হবে? তো সে কোনো একটা ভাবে হোক রক্তকে ব্লু করে ফেললো। ঠিক আছে, তাইলে এটা অ্যাকচুয়ালি মনে রাখবা, লাল রক্ত সাধারণত সবার আছে, এটা সাধারণ
বৈশিষ্ট্য বুঝাই, আর যখনই ব্লু ব্লাড বলবে আভিজাত্য বুঝায়, আর ব্যাড ব্লাড বলতে ব্যাড রিলেশনশিপ, মনোমালিন্য, বিদ্বেষ, ঝামেলা, ঝগড়া, এগুলো বুঝায়। ওকে, এরপর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তো জানো, ব্যাগ ব্যাগেজ মানে তল্পিতল্প, তোমার যা আছে সব কিছুই একসাথে বুঝাই। ওকে, এভরিথিং। আচ্ছা, এরপর দেখো বিট অ্যাবাউট দ্য বুশ, এটা একটু দেখিও। বিট অ্যাবাউট দ্য বুশ, বিট মানে আঘাত করা, অ্যাবাউট দ্য বুশ অর্থাৎ ঝোপের কাছে, অ্যাবাউট মানে কি কাছে বা নিকটে বুঝাই, কিন্তু এটা তো জানো। তাইলে বিট অ্যাবাউট দ্য বুশ মানে যেখানে বুশ সেখানে তুমি বিট করতেছো না, বিট করতেছো কোথায়, ঝোপের আশেপাশে। অর্থাৎ এখানে জিনিসটা এরকম বুঝাই, অ্যাকচুয়ালি তোমার টার্গেট যেটা সেটা না করে আশেপাশের আজাইরা বাজাইরা কাজ করে বেড়াচ্ছ, যেটা তুমি বলতে চাও সেটা বলতেছো না, হুদাই আশেপাশের দু একটা কথা বলে যাচ্ছে, অর্থাৎ কাজের কথাই না এসে আজে বাজে কথা বলা, আজে বাজে কাজ করা, এটাই বুঝাই বিট অ্যাবাউট দ্য বুশ। বিট করতে হবে কোথায়, বুশে, বাট তুমি সেখানে না করে অ্যাবাউট দ্য বুশ, বুশের কাছে করতেছো। আচ্ছা, এরপর বিট অফ প্রসেস সবাই জানো। বার্ডস অফ এ ফেদার, বার্ডস অফ এ ফেদার মানে হচ্ছে বার্ডস অফ এ, ওখানে সেমে অর্থ দেয়, সেম। তো বার্ডস অফ সেম ফেদার মানে কি, একই রকম পালক বিশিষ্ট পাখি, তাদের স্বভাব একরকম হবে, তারা একই রকম খাবার খাবে, দেখতে একরকম। যেমন তুমি চিন্তা করো সমস্ত শালিকের খাবার কিন্তু একরকম, ছাগলের খাবার একরকম, বিড়ালের খাবার একরকম। তো এটা একই ক্যারেক্টারিস্টিকের লোকজন বুঝায়, শুধু পাখি না, একই ক্যারেক্টারিস্টিকের লোকজন বুঝাইতে পারে, বা অন্য যে কোনো কিছু, পার্সনস অফ সিমিলার নেচার। ওকে, এরপর আসো আমরা পরের পেজে যাই। ব্ল্যাক শিপ, এটা একটু দেখিও। শিপ সাধারণত কিরকম হয়, সাদা রঙের হয়। কালো ভেড়া কেউ দেখছো, দেখো নাই। শিপ সাধারণত কি হয়, কিরকম হয়, সাদা রঙের হয়। এখন মনে করো যে অনেক জায়গায় দেখবা গ্রামে কেউ একজন চুরি করতে আসছে, চুরি করতে আসলে মাথা টাক করে মাথার উপর আলকাতরা ঢেলে দেয়, চুন ঢেলে দেয়, খুবই স্বাভাবিক তাই না? এরকম নিয়ম আগে গ্রামের মধ্যে দেখা যেত, আমি নিজেও দেখছি গ্রামে। তো এখানটাতে মনে করো একটা ভেড়া, তার গায়ের লোম সাদা ছিল, এখন সে একজনের খেতে যেয়ে চুরি করে ফসল খেয়ে আসছে। এখন সে চোর, যে তার গায়ে এখন আলকাতরা দিয়ে রং করে দেওয়া হইলো, তাইলে এখন সে কি হয়ে গেল, ব্ল্যাক শিপ যখন তুমি বলতেছো তখন কিন্তু মার্কড হয়ে গেল খারাপ হিসেবে। অর্থাৎ ব্ল্যাক শিপ বলতে কুলাঙ্গার বুঝায়। হ্যাঁ, এখানে শিপ কিন্তু অ্যাকচুয়ালি শিপ না, মানুষকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তাইলে ব্ল্যাক শিপ মানে পার্সন অফ ব্যাড ক্যারেক্টার, এখানে কিন্তু ভেড়া বলে নাই, পার্সন বলছে, খেয়াল করিও। তো এখানে পরেরটা দেখো, বেগার ডিসক্রিপশন মানে যেটা বর্ণনা করা যায় না, বেগার মানে ভিক্ষা যাওয়া, আর ডিসক্রিপশন মানে বর্ণনা। তাহলে যেখানে বর্ণনা ভিক্ষা করতে হচ্ছে তাও আমি বর্ণনা করতে পারছি না, অর্থাৎ বর্ণনাতীত এরকম কোনো জিনিসকে বোঝায় যেটাকে অ্যাকচুয়ালি ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করা যায় না। যেমন একটা জিনিস আমি ভাবি, তুমি মনে করো পাহাড় দেখতে গেছো বা সমুদ্র দেখতে গেছো, সমুদ্রের সৌন্দর্য খানিকটা ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যায়, বাট পাহাড় এবং নদীর সৌন্দর্য কখনোই তুমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারবে না, এবং সেটা যেটা তুমি দেখছো কখনো বর্ণনা করেও কাউকে সেভাবে বুঝাইতে পারবে না। এগুলোকে আমরা বেগের ডিসক্রিপশন দিয়ে বলতে পারি, ঠিক আছে? বর্ণনা দিয়ে যেটা বোঝানো সম্ভব নয়। আচ্ছা, এরপর বোল্ড ফ্রম দ্য ব্লু, বাংলাটা দেখো একটু, সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনা, যেটা কোনোভাবেই আমি আশা করি নাই। তো এই জিনিসটা কিভাবে মনে রাখা যায়? কয়জন আছে? 51 জন মাত্র। আচ্ছা, হ্যাঁ, ও আইসা আমার পায়ে কামড় দিবে, ও আসা আমার পায়ে কামড় দিক, খুব ভালো লাগবে। আচ্ছা, আর শরীরটা একটু খারাপ। আচ্ছা, এরপর বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি বললাম, সম্পূর্ণ আনএক্সপেক্টেড কোনো একটা জিনিস। তো বোল্ট মানে কি, এখানে বোল্ট মানে বজ্রপাত। কোথা থেকে? ফ্রম দ্য ব্লু, নীল আকাশ থেকে। এখন তুমি চিন্তা করো, বজ্রপাত কিন্তু মেঘ থেকে হয় সাধারণত, নীল আকাশ থেকে হয় হয় না। তো আকাশে যদি মেঘ থাকতো তাইলে তুমি আসলে এক্সপেক্ট করতা যে বৃষ্টি হইতে পারে, বজ্রপাত হইতে পারে, বাট নীল আকাশ, মেঘ নাই, সেখান থেকে কি বজ্রপাত তুমি আশা করো? করো না। তো বোল্ট ফ্রম দ্য ব্লু মানে নীল আকাশ থেকে ধুম করে বজ্রপাত পড়ছে, তাহলে অবশ্যই এটা একেবারে আনএক্সপেক্টেড একটা ঘটনা, এটাই কিন্তু এখানে বুঝাইছে, ঠিক আছে? এরপর বাই চান্স, এটা তুমি জানো। বাই নো মিন্স মানেও জানো, বাই হুক অর বাই ক্রুক মানে যে কোনো উপায়ে, হয় হুক ব্যবহার করে করো, নাইলে ক্রুক ব্যবহার করে করো, হয় এভাবে নাইলে ওভাবে, যেটা আমরা কি বলি চিটাগাঙে জানো এটাকে কি আর আলাদা কি একটা কিভাবে বলে। আচ্ছা, এরপর আসো পরের পেজে। বাই লিপস অ্যান্ড বাউন্স, লিপ মানে কিন্তু লাভ দেয়া, অ্যান্ড বাউন্স মানে অনেক অনেক বেশি বুঝাই, বাউন্ডারি দিয়ে মনে রাখতে পারো। তো বাই লিপস অ্যান্ড বাউন্স মানে লাফিয়ে লাফিয়ে চলা বুঝায়, দ্রুত গতি বুঝায়, ঠিক আছে? তাই বাই লিপস অ্যান্ড বাউন্স কিভাবে মনে রাখবা, যে লিপ লাফ দিয়ে যাইতেছো, সো অতি দ্রুত গতিতে, ভেরি র্যাপিডলি বুঝাই। আচ্ছা, এরপর এটা দেখতে পারো বিজ্ঞান। বিজ্ঞান মানে কি বুঝাই, রুই কাতলা, আমরা বাংলাতে একটা বাগধারা পড়েছিলাম, রুই কাতলা। রুই কাতলা বলতে কি বুঝাই তো, বলো তো?
সমাজের নেতৃত্বস্থানীয় যে ব্যক্তিবর্গ তাদেরকে আমরা রুই কাতলা দিয়ে বলতাম। এখন রুই কাতলা কি আসলে তুমি ইংরেজদের কাছে এত পরিচিত হিসেবে পাবো না। ইংরেজদের ক্ষেত্রে খুব পরিচিত যেটা বা খুবই মানে কি বলবো খুবই শক্তিশালী একটা জিনিস যেটা সেটা হচ্ছে অস্ত্র। গত গত পরশুদিনও এই নিয়ে আলোচনা করছিলাম যে এখানটাতে আসলে স্কুল মার্ডার অনেক বেশি হয়। সবার কাছে পিস্তল আছে, মনে করো কোনো একটা কারণে টিনেজে কারোর সাথে রাগ বা ঝগড়া হইলো, পরের দিন পিস্তল নিয়ে এসে গুলি করে দিল। তো তাদের কাছে আসলে গান জিনিসটা খুবই অ্যাভেলেবল এবং খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো বিগ গান মানে কি, বড় বড় বন্দুক। তো সেটা সমাজকে ডোমিনেট করে, সমাজকে লিড করে। তো বিজ্ঞান মানে সমাজের নেতৃত্ব স্থানীয় লোকজন। ঠিক আছে, তো রুই কাতলা মানে সমাজের নেতা, বিজ্ঞান মানেও সমাজের নেতা। জাস্ট দুইটা ভাষাতে এটা অল্টারনেট হয়েছে। আচ্ছা, এরপর বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মানে কি, এক দৃষ্টিতে সরি দুইটা জিনিস আলাদা ছিল। বার্ডস আই ভিউ মানে জাস্ট রাফ একটা ধারণা, কোনো একটা জিনিসের চোখ বলে গেলাম। ধরো বললাম যে তুই একটু দেখতো সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে সবকিছু, এই যে আমি দেখলাম, এটাকেই বার্ডস আই ভিউ বলে। সাধারণত দেখবো ম্যাক্সিমাম পাখির ক্ষেত্রে বক এবং মাছরাঙা ছাড়া কারোর দৃষ্টি খুব ফিক্সড হয় না বা তারা সেরকম শিকারী হয় না। শুধুমাত্র বক এবং মাছরাঙা কোথাও যে এইম ওইটা ফিক্স করে করে মাছটা ধরার জন্য অ্যাকচুয়ালি ওটা করে, বাট অন্য কোনো পাখি কিন্তু এরকম করে না, জাস্ট তারা এমনি 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 কোনো উদ্দেশ্য ছাড়াই তাকায় বেড়ায়। সো বার্ডস আই ভিউ মানে মোটামুটি ধারণা, রাফ আইডিয়া, জাস্ট ওভারঅল একবার দেখলাম এটাই বোঝায়। আচ্ছা, এরপর দেখতে পারো বোন অফ কন্টেনশন। কন্টেনশন মানে কি, কন্টেনশন মানে কিন্তু ডিসপুট, বিবাদ, ঝামেলা, বিদ্বেষ, এগুলো বোঝায়। সো বোন অফ কন্টেনশন মানে বিবাদের হাড্ডি, কাবাবের হাড্ডি, অর্থাৎ এখানে বিবাদের বিষয় বুঝায়। ঠিক আছে, আচ্ছা পরের পেজে যাও। বুকওয়ার্ম মানে কি, বুক মানে বই, ওয়ার্ম মানে কি কৃমি। তাহলে বইয়ের মধ্যে যে কৃমি থাকে, বইয়ের মধ্যে কৃমি কেন যাবে, বইয়ের মধ্যে এমন কি আছে? বা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে কি কৃমি থাকে? থাকে না। বাট তুমি তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যে কৃমি যেমন মানুষের সাথে বা যোগ যেমন মানুষের সাথে এমনি খামচে ধরেও থাকে, অনেক ফ্রেন্ডই বইয়ের সাথে এমন খামচে ধরে কামড়ে পড়ে থাকে। তো তাদেরকে তুমি বুকওয়ার্ম বলতে পারো। সো বুকওয়ার্ম মানে কি, বুকওয়ার্ম মানে বইয়ের পোকা, গ্রন্থকীট, যে কিনা সারাদিন পড়াশোনা করে তাও বলে ভাই কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু পারবো না। ঠিক আছে, আচ্ছা খুবই অল্প মানুষ আছো। স্লাইডটা দিয়েন প্লিজ। স্লাইড দিছি না? আচ্ছা স্লাইড আমি দিয়ে দেবো, তোমাদের একটা লিঙ্ক দেখো দেওয়া আছে একদম ফার্স্ট ভিডিওতে। আজকের এটাও আমি অ্যাড করে দেবো ক্লাসের পর। তুই একটা লিঙ্কের মধ্যে জিকে ইংলিশ সবগুলো স্লাইড পাবা, অলরেডি অনেকগুলাই আপলোড করা আছে। আচ্ছা, এরপর বোজম ফ্রেন্ড মানে এটাও তুমি জানো। বোজম ফ্রেন্ড মানে কি, বোজম ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু, একেবারে মনের বন্ধু, জানের জান। ঠিক আছে, বোজম ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু, প্রাণের বন্ধু। আচ্ছা, ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট মানে আলোতে নিয়ে আসা। তো একটা জিনিস অন্ধকারে ছিল মানে কি, মানুষের চোখের আড়ালে ছিল, মানুষ জানতো না, তুমি যখনই সেটাকে লাইটে নিয়ে আসলা, সবার কাছে প্রকাশ করলা, সেটাকে কি বলতে পারো, প্রকাশিত হওয়া, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। সো ব্রিং টু লাইট মানে প্রকাশ করা। ঠিক আছে, এবার ব্রিং টু বুক। ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া। কিভাবে হইতে পারে ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া? মনে করো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে তুমি যতই মারো বকো, মায়ের কিন্তু বাচ্চাদের গায়ে লাগে না, বাট ওদের শাস্তি হিসেবে কি দেওয়া যায়, যে আজকে তো 2 ঘন্টা বেশি পড়তে হবে। যেই তুমি এই কথা বলবা, তুমি তারে খাইতে না দাও কিছু বলবে না, তাহলে তুমি মারো কিছু বলবে না। বাট যদি বলছো যে আজকে বই নিয়ে পড়তে হবে, গেম খেতে পারবি না 2 ঘন্টা, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো ব্রিং টু বুক মানে কি, শাস্তি দেওয়া। ঠিক আছে, বাচ্চাদেরকে পড়ার টাইম বাড়ায় যে শাস্তি দেওয়া হয়, এটার সাথে মিলাই মনে রাখবা। ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া, এবং এটা বিসিএস আসছে, মেডিকেলে আসছে। এরপর আসো, বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার মানে কি, কি তৈরি করা, বিল্ড ক্যাসেলস, দুর্গ তৈরি করা। কোথায়? বাতাসে। তো বাতাসে দুর্গ তৈরি করা যায় না, তুমি স্বপ্নেই কেবল দেখতে পারো ওই যে আলাদিনের যেমন এক বাড়ি ওখান থেকে ভাসে ওখানে নিয়ে যেত, হাওয়ায় উঠতো, ওরকম স্বপ্নেই শুধু দেখা যায়, রূপকথাই দেখা যায়, বাস্তবে হয় না। সো বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার মানে কি, হাওয়াই বাড়িঘর তৈরি করা, অলিক কল্পনা, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, এগুলোই বুঝায়। ঠিক আছে, আকাশ কুসুম রচনা করা। এরপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি, লিখিত ভাবে। তুমি লেখো কিভাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কাগজটা সাদা হয়, পেনের যে কালি সেটা কিন্তু রেড হয়, সরি ব্ল্যাক হয়। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা এবং কালোর সংমিশ্রণে তুমি যেটা করতেছো সেটাই লিখিত ভাবে বুঝায়। ঠিক আছে, দেখিও সাউন্ডের প্রবলেম হলে বলিও। এরপর আসো বুটলেগ। বুটলেগ মানে কি, দেখবা অনেক সময় মানুষ এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন অবৈধ জিনিসপত্র, গোল্ড বা বিভিন্ন ড্রাগ যখন চালান করে, অনেক পদ্ধতিতে চালনা করে। তো তার মধ্যে একটা খুব কমন একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে জুতা পরে জুতার মধ্যে ঢুকায় নেয়। সাধারণত পকেট টকেট সব চেক করা হয়, বাট
জুতা খুবই কম স্পেশাস একটা জিনিস চেক করা হয় না। আবার অনেকে আছে যে গিলে খেয়ে নেয়, পরে পেট সার্জারি করে বের করে বা অন্য অন্য উপায়ে বের করে, মানে আর বইলো না কি অবস্থা। সো বুটলেগ মানে কি বোঝায়, মনে করো তোমার বুটের জুতা, তার মধ্যে তুমি কিছু একটা লুকায় নিয়ে যাচ্ছ, দ্যাট ইজ চোরা চালান বোঝায়, চুরি করে এক দেশ থেকে আরেক দেশে কিছু পাচার করা। ওকে, এরপর এটা একটু দেখতে পারো ব্লক হেড। এখন এটাও ম্যাথ প্রশ্ন একটা, এটা ম্যাথে এসেছিল ব্লক হেড। দেখো ব্লক হেড মানে কি, একজন মানুষ যার হেড বা মাথা কিনা ব্লক, তাকে কিছু বললেও সে বুঝে না, সে নিজে থেকেও কিছু বলতে পারে না, তাহলে এটা দিয়ে আসলে নির্বুদ্ধিতা বুঝায়, ঠিক আছে। এবং ব্লক হেড যে শব্দটা, এটা নিজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ব্লক হেড কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, তাই না। ব্লক হেড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ব্লক হেড অ্যাডজেক্টিভ, মনে রাখিও। এখন তুমি যদি প্রশ্নটা এরকম ছিল হি ইজ আ ব্লক হেড, নিচে কোনটা সঠিক, হি ইজ আ ব্লক হেড, হি ইজ ব্লক হেডেড, আরো কয়েকটা ছিল, তো কনফিউশন দুইটার মধ্যে ছিল, হি ইজ আ ব্লক হেড নাকি হি ইজ ব্লক হেডেড, কোনটা হবে একটু জানাও তো। দুইটা অপশন, হি ইজ আ ব্লক হেড আর হি ইজ ব্লক হেডেড। উপরেরটা না নিচেরটা বলো, কোনটা হবে কমেন্ট করো দেখি, যে কয়জন আসো। হি ইজ আ ব্লক হেড হবে নাকি হি ইজ ব্লক হেডেড হবে, এক নাকি দুই। আচ্ছা, হুদহুদ পাখির কথা বলতেছো, আচ্ছা স্লাইড কোথায় পাওয়া যাবে, স্লাইডটা দাঁড়াও বাবা আমি দিচ্ছি, তোমরা একটু বলো আমি তোমাদের স্লাইড দিয়ে দিচ্ছি, কেউ কথা বলবা না তাইলে দিব না, দিব না। আচ্ছা আমি এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি, এটা ওপেন করলেই পাবা, এর মধ্যে দেয়া আছে, আর এটা আমি ক্যাপশন অ্যাড করে দেবো একটু পর। দেখো দিয়ে দিছি, লিঙ্কটাতে জাস্ট ট্যাপ করো, তোমাকে ড্রাইভে নিয়ে যাবে এবং ওখানটাতে সব কিছু আছে। আচ্ছা বলতেছো বি, হি ইজ ব্লক হেডেড, স্মাগলিং, আচ্ছা আমি ব্লক হেড, আই থিঙ্ক হি ইজ আ ব্লক হেড, হি ইজ ব্লক হেডেড, নিচেরটা দুই, হি ইজ ব্লক হেডেড, হি ইজ ব্লক হেডেড, নিচেরটা দুই, ম্যাক্সিমাম দুই নম্বরটা বলছো, দুই নম্বরটা হবে। আমি তোমাকে বললাম যে ব্লক হেড যে শব্দটা, এটা নিজে একটা অ্যাডজেক্টিভ। এখন সাধারণত আমরা কি করি, তুমি যদি বলতা যে ব্লক হেড একটা শব্দ ছিল যেটা হয়তো নাউন ছিল, আমি সেটাকে পার্টিসিপল করে দেন সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতেছি, বাট এই শব্দটা নিজেই একটা অ্যাডজেক্টিভ, একে তুমি যদি আবার ব্লক হেডেড করো, ব্লক হেড তো ব্লক হেডেড, এক্সাজারেশন হয়ে যায় না, রিডান্ডেন্সি হয়ে যায় না, ও তো আছে অ্যাডজেক্টিভ হিসেবে, দরকার কি যোগ করার। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রথমটাই হবে, হি ইজ আ ব্লক হেড, ঠিক আছে। এটা নিয়েও বেশ ঝামেলা আছে, তো এই ব্যাপারে একটু সাবধান। আচ্ছা এরপর আসো ব্রেথ অনস লাস্ট, মানে কি সর্বশেষ শ্বাস গ্রহণ করা, তার মানে কি জীবনের শেষ নিঃশ্বাস বা শেষ নিঃশ্বাস ত্যাগ করা, মানে জীবন শেষ হয়ে যাওয়া বুঝায়, এরপর আর কোনো নিঃশ্বাস নেই, আর কোনো হৃদয় স্পন্দন নেই, সো ব্রেথ অনস লাস্ট মানে মারা যাওয়া বুঝায়, ঠিক আছে। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কি, বিট মানে মারা, কিভাবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল করে দেওয়া মেরে, অর্থাৎ এমন মাইক দিচ্ছে এর গায়ে রক্ত জমে নীল হয়ে গেছে, কালো হয়ে গেছে। সো বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু বলতে বিট সিভিয়ারলি বা প্রচন্ড ভাবে মারাকে বোঝায়, প্রচন্ড প্রহার করা, ঠিক আছে। ওকে এরপর ওটা লাগবে না, পরের স্লাইডে যাই। আচ্ছা এরপর হচ্ছে কল টু মাইন্ড। দেখো কল টু মাইন্ড মানে কি, মনে ডেকে আনা, মনে ডেকে আনা মানে কি, মনে ডেকে আনা মানে আসলে মনে করা বা স্মরণ করা বুঝাই, ঠিক আছে। সো কল টু মাইন্ড মানে স্মরণ করা বা মনে করা বা রিমেম্বার। ওকে এরপর হচ্ছে এটা দেখতে পারো কল এ স্পেড এ স্পেড, এটাও গতবার ম্যাটে আসছিল তাই না, কল এ স্পেড স্পেড মানে কি বলো, স্পেড মানে কোদাল, তো কল এ স্পেড একটা কোদালকে ডাকো কি হিসেবে, আই স্পেড হিসেবে, কল হিম বা কল আরিফ আরিফ, বা এখানে যারা আসো কল দিয়া দিয়া, দিয়াকে দিয়া নামেই ডাকো, অর্থাৎ স্পষ্ট কথা বলো, যেটাকে যে নাম যার যে বৈশিষ্ট্য তাকে সেভাবেই প্রকাশ করো, এটা বুঝাই কল স্পেড স্পেড। তো একটা কোদালকে কোদাল হিসেবেই বলো, সত্য কথা বলো, কিন্তু দেখো কথাটা শুনতে কিন্তু খারাপ লাগতেছে, কোদাল খুবই উইয়ার্ড একটা ওয়ার্ড, তো এখানে বোঝাচ্ছে সত্য কথা, বাট সেটা শুনতে ভালো লাগে না, অপ্রিয় সত্য কথা, কল স্পেড স্পেড মানে অপ্রিয় সত্য কথা বলো। ওকে এরপর হচ্ছে এটা সবাই জানো, ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস মানে কি মুষলধারে বৃষ্টি হওয়া, ছোটবেলায় অনেক মজা লাগতো যে বলতো যে ক্যাটস এন্ড ডগস মানে বৃষ্টি হওয়া, এটা কেমনে হয় তো মানে খুবই মজার একটা জিনিস ছিল সেই সময়, এখন এটা সবাই জানে। আচ্ছা
এরপর দেখো চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে কি, ওল্ড ব্লকের যে চিপ, চিপ মানে সর্দার বোঝায়। তো এখানে চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে আগের ওল্ড ব্লক যেমন ছিল এখন তার যে বংশধর তেমনই হয়েছে, চিপ চিপই রয়ে গেছে এরকম বোঝায়, ঠিক আছে। অর্থাৎ বাপকা বেটা বা উর্দি সন অফ উর্দি ফাদার, বা তার পূর্বসূরি যেমন ছিল উত্তরসূরিও তেমন হয়েছে, এটা বোঝায় চিপ অফ দ্য ওল্ড ব্লক। ওকে, এবার কক অ্যান্ড বুল স্টোরি মানে কি, কক অ্যান্ড বুল স্টোরি মোরগ এবং ষাঁড়ের গল্প। মনে করো কেউ তোমাকে একটা গল্প বলছে যে একদিন একটা ষাঁড় এবং একটা মোরগের খুব খুব যুদ্ধ হতে গেছে। এখন এটা কি আসলে চিন্তা করা যায় মোরগের সাথে ষাঁড়ের যুদ্ধ কোনোভাবে মানায়? অর্থাৎ এটা একটা কাল্পনিক গল্প বা গাঁজাখুরি গল্প যেটাকে আমরা বলি, ঠিক আছে। সো কক অ্যান্ড বুল স্টোরি মানে গাঁজাখুরি গল্প। ওকে, এরপর এটা তো জানো ক্রাইং ইন ওয়েল্ডারনেস মানে বনে কান্না করা বা বন্য পরিবেশে কান্না করা। অর্থাৎ বনের মধ্যে যতই কান্নাকাটি করো কেউ তোমার কান্না দেখবে দেখবে না, কোনো লাভ হবে না। সো ক্রাইং ইন ওয়েল্ডারনেস মানে বৃথা চেষ্টা। এবার ক্রোকোডাইল টিয়ার্স বা যেটাকে মাছের কান্না বলি আমরা বাংলায়। তো আসলে ক্রোকোডাইল কুমির বা মাছের কে কান্না করতে পারে? পারে না, এদের ইমোশন আছে নাই। তো ক্রোকোডাইল টিয়ার বলতে বোঝায় ইমোশনলেস, চোখ দিয়ে এমনি পানি ঝরতেছে, ইমোশন নাই, এটা মায়া কান্না বা লোক দেখানো কান্না বোঝায়। সো মাছের কান্না এবং কুমিরের কান্না দুটোকে মনে রাখবা মায়া কান্না হিসেবে। আচ্ছা, এরপর আসো পরের পেজে ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল মানে সর্বোচ্চ বোঝায়, কি বোঝায়? ক্যাপিটাল মানে সর্বোচ্চ, ক্যাপিটাল পানিশমেন্ট মানে সর্বোচ্চ শাস্তি। ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে কি, বাংলাদেশের রাজধানী। তো ক্যাপুট মানে অ্যাকচুয়ালি মাথা যদিও, বাট ওই মাথা থেকে, মাথা আমাদের যেমন হেড পার্ট বা মূল অংশ, তো ক্যাপিটাল শব্দের অর্থ মূল বা সর্বোচ্চ বোঝায়। তো ক্যাপিটাল পানিশমেন্ট মানে সর্বোচ্চ শাস্তি। বলো তো সর্বোচ্চ শাস্তি কি হইতে পারে? জীবন নিয়ে নেওয়া, মৃত্যুদণ্ডের মতো শাস্তির আর কিছু আছে? নাই। সো ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, মনে রাখবা, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এরপরে কাট এ সরি ফিগার মানে কি, কাট এ সরি ফিগার মানে খারাপ ফলাফল করা, রেজাল্ট খারাপ হওয়া বোঝায়। আর সরি ফিগার যদি বলতে কাট এ গুড ফিগার মানে ভালো ফলাফল করা, কাট এ সরি ফিগার দুঃখজনক কিছু তৈরি করা, দুঃখজনক ফল বা দুঃখজনক নাম্বার ক্যারি করা, এটা কি আমরা কাট এ সরি ফিগার দিয়ে বোঝাই। ওকে, একই রকম কাম টু লাইট, ব্রিং টু লাইট মানে প্রকাশ করা, কেউ প্রকাশ করে দিল। কাম টু লাইট মানে আমি নিজে চলে আসছি, নিজে প্রকাশিত হয়ে গেছি এমন বুঝে, ঠিক আছে। প্রকাশিত হওয়া। ব্রিং টু লাইট মানে কোন একটা জিনিসকে প্রকাশ করা অর্থ দিচ্ছিল, আর কাম টু লাইট মানে নিজেই নিজেকে প্রকাশিত করা, প্রকাশিত হওয়া বোঝায়, ঠিক আছে। এরপরে ক্যাচ রেড হ্যান্ডেড। ক্যাচ রেড হ্যান্ডেড মানে প্রমাণ সহ ধরা বা হাতে নাতে ধরা। কেউ একজন মনে করো কাউকে খুন করছে, এখন তাকে হাতে নাতে ধরা কখন বোঝাবে? যে কেউ মনে করো দেখলো যে তাকে খুন করতেছে, সেই অবস্থায় দেখলে সেটা হাতে নাতে ধরা হইতে পারে। বা খুন করে রুম থেকে বের হয়ে আসছে, তখন হাতে রক্ত লেগে আছে, এটাও কিন্তু হাতে নাতে ধরা হইতে পারে, প্রমাণ সহ ধরা। তাইলে খুন করে বের হয়ে আসতেছে, হাতে যে রক্ত আছে, এটাকে তুমি কি বলতে পারো? আমি তাকে হাত রাঙা অবস্থায় ধরলাম, হাতে রক্ত লাগা অবস্থায় ধরলাম, এটাকেই বলতে পারো না ক্যাচ ইন রেড হ্যান্ড বা ক্যাচ রেড হ্যান্ডেড। তাইলে ক্যাচ রেড হ্যান্ডেড মানে কি? রক্তাক্ত অবস্থায় ধরা, প্রমাণ সহ ধরা, হাতে নাতে ধরা, ঠিক আছে। দেখছো সবগুলাই কিন্তু মনে রাখা যায়, এখানে মনে রাখা যায় না বা কোরিলেট করা যায় না এমন কিছুই নাই, এটাই ইডিয়মস ফ্রেজের মজা। কিন্তু আমি যে অ্যাপটা ব্যবহার করতেছি ঝামেলা করতেছে মাঝে মধ্যে। আচ্ছা, এরপর আসো ডেড ল্যাঙ্গুয়েজ। যে কোনো কিছু ডেড হয়ে যাওয়া বলতে বোঝায় যে অপ্রচলিত হয়ে যাওয়া। তোমাকে যদি বলে তুমি ডেড হয়ে গেছো মানে তুমি অপ্রচলিত, তোমার আর চল নাই এখন। ডেড ল্যাঙ্গুয়েজ মানে এমন ভাষা যেটা আর এখন বলা হয় না, ইউজ করা হয় না, ঠিক আছে। ভাষা তো মারা যায় না, মারা যাওয়া মানে কি, ভাষার মারা যাওয়া মানে সেটা ইউজ করা হয় না। আচ্ছা, এবার ডেলি ডাইলি আমার খুবই খুবই প্রিয় একটা ফ্রেজ, এবং আমার কলেজের কোনো একটা এক্সাম এটা আসছিল, প্রথমবার পারি নাই, পরে স্যার যে কি বকাটা দিছে। আচ্ছা, জিৎ বিশ্বাস আসছে, কি হয়েছিল ইলাম টেগাডি? ওইটার মানে কি জিৎ নিজেও জানে না, বুঝছো। মারা যায় না, মারা যাওয়া মানে কি, ভাষার মারা যাওয়া মানে সেটা ইউজ করা হয় না। আচ্ছা, এবার ডেলি ডাইলি আমার খুবই খুবই প্রিয় একটা সাউন্ডের প্রবলেম আমার কানে তো আসছে না এখন অন্তত। দাঁড়াও আমি মাইক্রোফোনটা একটু ওনার উপরে লাগাই দেখি, জানি না সাউন্ডের প্রবলেম কি। আচ্ছা, মাইক্রোফোন বাইরে নিয়ে চলে আসছি, দেখো এখন প্রবলেম কমে কিনা। ক্লাস পেজে রেকর্ড থাকবে, এবং দেখো অলরেডি ইউটিউবে আমাদের একটা প্লেলিস্ট আসছে ইংরেজিকে ফ্রি উইক নামে, 4টা ক্লাস আপলোড হয়ে গেছে। আজকের ক্লাসটা আগামীকাল হবে, এবং ফারিয়া পরশু যে ক্লাসটা নেবে, পরশু নাকি কাল, সেটা আবার পরদিন আপলোড হয়ে যাবে। অর্থাৎ
যে 7টা ক্লাস হচ্ছে সবগুলোই তুমি ইউটিউবে পেয়ে যাবা, প্লাস আমাদের পেজেও কিন্তু রেকর্ড থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর ওখানে রেকর্ডেড যে ক্লাসগুলো সাউন্ডও বেশি থাকবে, প্রবলেম হবে না। ওকে, ডিলি ডালি মানে কি? ডিলি ডালি ঢিলা ঢালা, ঢিলা ঢালা মানে গড়িমসি করা, ঢিলা ঢালা করে কাজ করা হচ্ছে, ঠিক আছে? ডিলি ডালিকে ঢিলা ঢালা দিয়ে মনে রাখবে। কোনো কাজ করার সময় ঢিলেমি করাকে আমরা ডিলি ডালি বলি। ডিলি ডালি মানে তাইলে কি? গড়িমসি করা। ওকে, এরপর আসো পরের পেজে যাই। ডেড অফ নাইট। তো ডেড অফ নাইট বলতে কি বুঝাই? সাধারণত রাত্র তো এমনি অনেক স্তব্ধ থাকে, তার মধ্যে আমি যদি বলি মৃত রাত মানে কি? সবাই ঘুমাচ্ছে, জীবনের কোনো স্পন্দনই নাই, যে সময়টাতে কেউ রাস্তায় নাই, সব কিছু নীরব, এই টাইমটাকে আমরা ডেড অফ নাইট বলতে পারি। সেটা অ্যাকচুয়ালি কোন সময় হয়? মাঝরাত্রি, ভোরের দিকেও মানুষ উঠে যায়, আবার স্টার্টিং অফ নাইটেও কিন্তু মানুষজন থাকে। সো মিড নাইট, এটাকে বোঝানোর জন্য আমরা ডেড অফ নাইট ফ্রেজটা ইউজ করি। এরপর আসো ড্রপ দ্য হ্যামার। এইটাও কোথায় যেন আসছিল, ভার্সিটিতে আসছে, তারপরে কিক দ্য বাকেট অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, বিসিএসএ খুব বেশি আসে। তো ড্রপ দ্য হ্যামার মানে কি? ড্রপ দ্য হ্যামার মানে হাতুড়ি ফেলে দিলাম কোথায়? কারো একজনের মাথায়। তাহলে কারো মাথায় হাতুড়ি ফেলে কি হবে? মানুষটা তো মারা যাবে। সো ড্রপ দ্য হ্যামার মানে কারো মাথার উপর হাতুড়ি ফেলাই দেওয়া, মেরে ফেলা বুঝায়, ঠিক আছে? তাহলে ড্রপ দ্য হ্যামার হত্যা করা। আরেকটা আছে কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট মানে কি বলো তো? চিন্তা করো তো। কিক দ্য বাকেট মানে সুইসাইড করা, মারা যাওয়া। তো সাধারণত আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের যে কনটেক্সট, এখানে সুইসাইডের মেইন যে উপায় সেটা হচ্ছে গলায় ফাঁস দিয়ে মরে, এই টাইপের কথা আসলে বলা উচিত না। তো সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে দেখো যে গলায় ওড়না বা শাড়ি কিছু একটা পেঁচায়, পায়ের নিচে চেয়ার বা টুল রেখে ঝুলে পড়ে, এরপর লাথি দিয়ে পান নিচ থেকে ওই বালতিটা বা টুলটা বা যার উপর তার সাথে সরাই দেয়, তখনই কিন্তু ঝুলে মারা যায়। তো সরি টু সে দিস, বোঝানোর জন্য বলতে হলো। তো এই ক্ষেত্রে যখন সে পাত নিচে থেকে লাথি দিয়ে ফালাই দিল তখন কিন্তু মারা গেল, তাই না? তো কিক দ্য বাকেট মানে ওই সেন্সেই মারা যাওয়া, সুইসাইড করা বুঝে, ঠিক আছে? সো ড্রপ দ্য হ্যামার মেরে ফেলা, আর কিক দ্য বাকেট মানে মারা যাওয়া, সুইসাইড করা। ওকে, এরপরে ডাইন হারনেস। হারনেস মানে ব্যস্ততা, তাই ডাইন হারনেস মানে ব্যস্ততার মধ্যে মারা যাওয়া বা কাজের মধ্যে এনগেজড থেকে সেই অবস্থায়, ব্যস্ত অবস্থায় মারা যাওয়া বুঝাই, ঠিক আছে? হাড়ি থেকে হারনেস আসছে। এরপর আসো এন্টিনেস বুক মানে কি? এটা নিশ্চয়ই জানো। এন্টিনেস বুক মানে তুমি আগুন ধরানোর চেষ্টা করতেছো, বাট যাতে আগুন ধরানোর চেষ্টা করতেছো মনে করো একটু ভেজা, সাথে সাথে আগুন জ্বলতেছেই না, তাহলে কি হবে? খুব চেষ্টা করলাম, শুধু ধোয়া টোয়াই হইলো, আগুন হইলো না, তাহলে তোমার যে উদ্দেশ্য ছিল সেটা তুমি পূরণ করতে পারলা না, অর্থাৎ ব্যর্থ হইলা। সো এন্টিনেস বুক মানে ধোয়াতেই শেষ হয়ে গেছে, আমরা আগুন আর জ্বললো না, এটাকেই আমরা ব্যর্থ হওয়া বলি। ওকে, এবার এই যে হাম্বল পাই, এটা হাম্বল পাই মানে কেউ তোমাকে খুব অপমান করছে, বাট তারপর তুমি কোনো রিয়াক্ট করো নাই, জাস্ট হাম্বল হয়ে থেকে গেলা, খুব বিনয়ী হয়ে তুমি চলে আসলা, জাস্ট চুপ করে, আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যাব, বা যেটা সমস্যা ছিল আমি দেখবো, ঠিক করে নেব। তো যখন তুমি এরকম একটা আচরণ করবে সেটাকেই বলি ইটে হাম্বল পাই। হাম্বলনেসটাকে তুমি নিজের মধ্যে ধারণ করে চুপচাপ চলে আসছো, অর্থাৎ অপমান হজম করা, অপমান সহ্য করা, বা অপমানের বিরুদ্ধে প্রতিবাদ না করা বুঝাই, ঠিক আছে? এরপর আসো আমরা পরের পেজে যাই। আচ্ছা, এখানে দেখো ফাইট শাই, এটা একটু দেখতে পারো। শাই মানে লজ্জা এবং ফাইট মানে যুদ্ধ করা, লজ্জার সাথে যুদ্ধ করা। মানে কি? একটা মানুষ ইন্ট্রোভার্ট, যে তার কিন্তু সব কিছুতে কেমন একটা মানে সবার সাথে মিশতে, কথা বলতে খুব উইয়ার্ড লাগে। আমি এক সময় ছিলাম, বাট এখন একটা কমিউনিটি হয়ে গেছে, তোমাদের সাথে মিশতে আর আমার এই ঝামেলাটা হয় না, মেডিকেল টিম বা তোমাদের সাথে মিশতে প্রবলেমটা হয় না। বাট এখন একটা গ্রুপ আছে তাদের সাথে আমি মিশতে পারি না। ইভেন আমার মেডিকেলের যে গ্রুপটা সেখানেও আমার কিন্তু তোমাদের সাথে যেমন মিশি, যেমন কথা বলি, এখনো কথা বলতে পারি না। যাই হোক, ফাইট শাই মানে কি তাইলে? লজ্জার সাথে যুদ্ধ করা। লজ্জার সাথে যুদ্ধ করতেছো মানে মানুষের সাথে মিশতে চাও না, এড়াই চলতেছো সব কিছুকে, ঠিক আছে? সো ফাইট চাই মানে এড়িয়ে চলা, অ্যাভয়েড করা। ওকে, এটা তো মানে এইচএসসিতে যে 2 নম্বর কোশ্চেনে সম্ভবত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসি ইডিয়ম ফ্রেজ দিয়ে, আমার মনে হয় না এমন কোনো কোশ্চেন থাকে না যেখানে এটা থাকে না। ফিল লাইক মানে কি? অনেকে বলতে পারো ফিল লাইক মানে এমন কিছু অনুভব করে, এরকম হয়তো বুঝে। আই ফিল লাইক ফ্লাইং ইন দ্য স্কাই মানে আমার মনে হচ্ছে আমি আকাশে উঠছি, এরকম অর্থ দেয় না। ফিল লাইক মানে চাওয়া, আই উইশ, এরকম অর্থ দেয়। আই ফিল লাইক ফ্লাইং ইন দ্য স্কাই মানে আমি আকাশে উঠতে চাই, চাওয়া বুঝাইছো। এটা নিয়ে তোমরা অনেক কনফিউজিং অর্থ বানাও, কেমনি কি করো আমি জানি না। সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এইচএসসিতে আসবেই এমন একটা টপিক, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, মাছ যে কিনা পানির বাইরে। তো তোমাকে যদি এমন একটা জায়গায় দিই যেখানে অক্সিজেন নাই, বাঁচতে পারবে না। মাছ তো পানিতে বাঁচে, ওকে পানির বাইরে দিবা, ও কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ ওর ফুলকা এমনভাবে মডিফাইড, বাতাসের অক্সিজেন নিতে পারে না, শুধু পানির অক্সিজেনই ও গ্রহণ করতে পারে, কারণ তো ফুসফুস নেই, ফুলকা। সো ফিশ আউট অফ ওয়াটার মানে
পানির বাইরে যে মাছটা আছে সে কেমন অবস্থায় থাকবে, খুবই অস্বস্তিকর অবস্থায়, বিপদের মধ্যে থাকবে, এরকম অর্থ হয়ে যায়। দেখো, অস্বস্তিকর অবস্থা, ইন অ্যান আনইজি সিচুয়েশন। ওকে, এটা খুবই মজার। ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার, অর্থাৎ ভাজার কড়াই থেকে চুলার মধ্যে, আগুনের মধ্যে পড়ে গেল। মনে করো, এটা উচিত না। অনেকে দেখবা জ্যান্ত জীবিত মাছ, বা বিশেষ করে চিংড়ি মাছের ক্ষেত্রে খুবই কমন, পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে চিংড়ি, ফটাফট লাফাইতেছে, ওই অবস্থায় কেটে ঝুলে রান্না করতে বসাই দেয়। প্রচুর দেখছি, এবং চিংড়িটা আমার খুবই প্রিয় একটা মাছ। বাড়িতে প্রচুর পুকুর থেকে ধরে নিয়ে আসছে, তো মনে করো চিংড়ি মাছ দেখলে আমি বলবো যে আমাকে ভেজে দাও, আমি খাবো এখনই। তো ওই অবস্থায় কেটে কুটে রান্না করতে দিল, যখন চুলাতে ইসে দিছে, প্যানে দিছে, তারপরও দু একটা লাফাইতে থাকে। তো এই অবস্থায় মনে করো ওই ফ্রাইং প্যান থেকে চিংড়ি জীবন বাঁচানোর জন্য লাফ দিল, গিয়ে পড়ছে কোথায়? চুলার মধ্যে। এটা ছিল এক বিপদে, তাও প্যানের যে তেলের যে গরম সেটা আগুনের থেকে কম ছিল, এখন গিয়ে পড়ছে কোথায়? আগুনের মধ্যে। তাহলে এক বিপদ থেকে আরেক বিপদে যেয়ে পড়া, বা গুরুতর বিপদে পতিত হওয়া বুঝায়, ঠিক আছে? আরো খারাপ অবস্থা বুঝায়, ঠিক আছে? সবকিছু কিন্তু অর্থ আছে। আচ্ছা, এরপর ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে কি? ফ্লেশ মানে মাংস, ব্লাড মানে রক্ত, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি মানুষকে বোঝায়। ফ্লেশ অ্যান্ড ব্লাড, মাংস এবং রক্ত দিয়ে কে তৈরি? মানুষ তৈরি। মাংস, রক্ত, হাড্ডি, বেসিক স্ট্রাকচার তো এগুলাই। তাইলে এটা অ্যাকচুয়ালি রক্ত মাংসের শরীর বা হিউম্যান বডিকে বোঝায়। ওকে, এবার এটাও মেডিকেল আসছিল মেবি। ফুট লুজ দেন ফ্যান্সি ফ্রি। ফুট লুজ মানে কি? পা আলগা, মানে তোমার যেদিকে ইচ্ছা, পা বাঁধা নেই কোথাও যে এখানেই তো বসে থাকতে হবে, ঘর থেকে বেরোতে পারবি না, তোমার যেদিকে মন চায় সেদিকে চলে যাও। অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটা যদি একটা নেগেটিভ অর্থ দেয়, ইন্টিমেসি বা এরকম নেগেটিভ, একটু নেগেটিভ মিনিং দেয়, তো এখানে মানে কোনো কাজের কোনো বাধা নেই, না মেন্টাল ব্যারিয়ার আছে, না সামাজিক কোনো বাধা আছে, অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারবা, এরকম বুঝাই, ঠিক আছে? তাইলে ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি মানে স্বাধীনভাবে কিছু করা বুঝাই। ওকে, এটা তো সবাই জানো, ফুলস প্যারাডাইজ মানে বোকার স্বর্গ। আচ্ছা, ফর গুড, এটা একটু দেখিও। ফর গুড মানে ফর এভার, চিরকালের জন্য, ফর গুড। আচ্ছা, এরপর আসো ফিগার আউট। মেক আউট অ্যান্ড ফিগার আউট, এই দুইটা পরপর একটু লিখে রাখবা। ফিগার আউট এর সিনোনিম হচ্ছে মেক আউট। দুইটার অর্থই একই। মেক আউট মানে বুঝতে পারা, ফিগার আউট মানে বুঝতে পারা। এখন মেক আউট মানে কানে শুনতে পাওয়াকে বুঝাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর ফিগার আউট মানে কোনো কিছু দেখে বা উপলব্ধি করাকে বোঝায়। ওকে, তো দুইটার অর্থ বুঝতে পারা, বাট একটু ভ্যারিয়েশন আছে, একটা উপলব্ধি বুঝায় আর একটা কানে শোনা বুঝায়। ওকে, এরপর হচ্ছে ফ্রম হ্যান্ড টু মাউথ, এটাও জানো, দিন আনা দিন খাওয়া, মানে হাত থেকেই মুখে চলে যায়, সেটা আর প্রিজার্ভ করে রাখার ব্যাপার থাকে না। যারা ধনী তারা দেখবে যে অনেক খাবার দাবার একদম কিচেনের মধ্যে চারিদিকে খাবার দাবার, ফ্রিজ ফ্রিজ খাবার দাবারে ভর্তি। আর যারা গরিব তার কি সুযোগ পায় না, তারা দেখা যায় যে জিনিসটা যেদিন নিয়ে আসছে ওই দিনই শেষ হয়ে যায়, তাও পেট ভরে না। তো ফ্রম হ্যান্ড টু মাউথ মানে সেটাই বুঝে, হাত থেকে ডিরেক্ট মুখে চলে যায়, প্রিজার্ভেশনের আর সুযোগ থাকে না। ফ্রম এ টু জেড মানে জানো, শুরু থেকে শেষ। আচ্ছা, এটা জানো, ফিশ ইন ট্রাবল ওয়াটার, অর্থাৎ কোনো বিপদে থাকা যে কাউকে বোঝায়। ওকে, গালাডে, এটা আসলে ইন্ডিয়ায় ব্যবহার করা হয়। গালাডে ফ্রেজটা আমাদের দেশে ওভাবে প্রচলিত নয়। গালাডে মানে হচ্ছে উৎসবের দিন, এটা একটু দেখিও। ওকে, এরপর হচ্ছে গিভ এ হ্যান্ড। গিভ এ হ্যান্ড মানে কি? একটা হাত দেওয়া। তা হাত বাড়ানোকে আমরা বাংলায় বলি না হাত বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দেওয়া মানে কি? সাহায্য করা বোঝায়। সো গিভ এ হ্যান্ড মানে অ্যাকচুয়ালি সাহায্য করাই বোঝায়। তাইলে গিভ এ হ্যান্ড মিনস হেল্প করা, সাহায্য করা। ওকে, গেট রিড অফ, এটাও জানো তোমরা, গেট রিড অফ, রিড মানে মুক্তি, সো গেট রিড অফ মানে মুক্তি পাওয়া বোঝায়। ওকে, এরপর এটাও দেখো, এগুলো আমরা সবই আবার ওই গ্রুপ ভার্বের মধ্যে পড়বো, যে গেটের সাথে, গেট এমন একটা ভার্ব, এর নিজস্ব অ্যাকচুয়ালি যে গেট মানে পাওয়া এরকম অর্থ থাকে না। গেটের সাথে ইন বসাইলে একরকম অর্থ দেয়, আপ বসাইলে একরকম অর্থ দেয়, আউট বসাইলে একরকম অর্থ দেয়। খুবই মজার একটা ওয়ার্ড হচ্ছে গেট ভার্বটা। আচ্ছা, গিভ ইন মানে কি? গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা বা হার মেনে নেওয়া বুঝে, ঠিক আছে? এটাও কিন্তু মেডিকেল একবার আসছিল, দ্য এনিমি গেভ ইন এট লাস্ট, অর্থাৎ শেষ পর্যন্ত শত্রুরা হার মেনে নিল, আমাদের বশ মেনে নিল, বসে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে গিফট অফ দ্য গ্যাপ, এটা কি বুঝায়? গিফট অফ দ্য গ্যাপ মানে গিফট মানে উপহার, আর গ্যাপ মানে কি? গ্যাপের উপহার। গ্যাপ মানে কি? যে দেখো দুইটা ঠোঁট, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে তোমার সেই গ্যাপ। এই গ্যাপের যে উপহার, তো এই গ্যাপ দিয়ে কি বেরোয়? কথা বের হয়, শব্দ বের হয়। তো গিফট অফ দ্য গ্যাপ মানে কি? বাকপটুতা বুঝাই, ঠিক আছে? এভাবে মনে রাখবা, গিফট অফ দ্য গ্যাপ, গ্যাপের উপহার। কোন গ্যাপ? দুই ঠোঁটের মাঝখানে যে গ্যাপ, সেটা। গিফট অফ দ্য গ্যাপ মানে বাকপটুতা বা পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ। আচ্ছা, এত কম স্টুডেন্ট। আচ্ছা, বলতেছো সাউন্ড ঠিক আছে, ঠিক থাকলো তো আলহামদুলিল্লাহ, মানে আমি বাজে না সাউন্ডের বেড়াই আর। আচ্ছা, যাই হোক, আসো এর পর যাই।
হার্ড অ্যান্ড ফাস্ট এটা জানো, হার্ড মানে শক্ত, ফাস্ট মানে স্ট্রিক্ট বোঝায়। চলে যাইতেছে কেন? হার্ড মানে শক্ত বুঝাই এবং ফার্স্ট মানে স্ট্রিক্ট বুঝাই। সো হার্ড অ্যান্ড ফার্স্ট মানে ধরা বাঁধা, বাঁধা ধরা, যেখানে একটুও রুলের নড়চড় করা যায় না, এরকম জিনিসকে বুঝাই, রিজিড বুঝাই। ঠিক আছে, এরপরে হার্ড নাট টু ক্র্যাক, শক্ত বাদাম টু ক্র্যাক, ভাঙার জন্য যে বাদামটা খুবই শক্ত সেটাকে হার্ড নাট টু ক্র্যাক বলে। এখন অ্যাকচুয়ালি এটা এমন সমস্যাকে বোঝায় যেটাকে সমাধান করা যায় না। তুমি এখানটাতে বাদাম ভাঙা যায় না মানে কি, বাদাম ভাঙাটা একটা টার্গেট ছিল, করতে পারছো না, ঠিক একইভাবে এটা বোঝায় যে এমন সমস্যা যেটার কোনো সলিউশন তুমি বের করতে পারছো না। সো হার্ড নাট টু ক্র্যাক মানে কঠিন সমস্যা যার কোনো সমাধান তুমি পাচ্ছ না। ওকে, এরপর হচ্ছে হেড অ্যান্ড ইয়ার্স মানে সম্পূর্ণরূপে, মাথা এবং কান, মাথা এবং কান ডুবাই মনে করো কোথাও তুমি বসে আসো, কিছু কি আর বাকি থাকলো না। সো হেড অ্যান্ড ইয়ার্স মানে পুরোপুরি, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। ওকে, এবারে হেড ইন দ্য ক্লাউড, মাথা আছে মেঘের মধ্যে, ওই যে অলিক কল্পনা করতেছিলা, আকাশের মধ্যে প্রাসাদ নির্মাণ করতেছিলা, ছেঁড়া কাতায় শুয়ে চিন্তা করতেছো আরে আমি তখন পুরো আকাশের মালিক, জমির মালিক সরকার হয়েছে বা অন্য কেউ হয়েছে তো কি, আকাশ আমার, বাতাস আমার, সবই আমার। তো এটা তো চিন্তা করতেছো কোথায় আছে তোমার মাথা এখন ওই আকাশে মেঘের মধ্যে। সো হেড ইন দ্য ক্লাউড মানে দিবা স্বপ্ন। ওকে, হার্ট অ্যান্ড সোল মানে জানো সর্বান্তকরণে বা সর্বোচ্চ প্রচেষ্টা বুঝাই। ওকে, এরপর আসো হোল অ্যান্ড কর্নার, হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে রহস্য বুঝায়। কি বুঝায়? রহস্য। কিভাবে রহস্য বুঝায় বলো তো? কোন একটা জায়গাতে মনে করো তোমরা ট্রেজার হান্টে খেলছো, মনে করো ট্রেজার হান্টে কোন একটা জায়গাতে তুমি লুকাবা, একটা ফাঁকা মাঠ, তার মাঝখানে বসায় রাখবা না, যেখানে কিনা একটু গর্ত পাবা, হোল পাবা, কর্নার পাবা, সেখানেই না লুকায় রাখবা ট্রেজারটা, তাই না? তাইলে এই যে লুকানো জায়গা বা গর্ত, কর্নার, এগুলা রহস্যপূর্ণ জায়গা বুঝায়। তাহলে হোল অ্যান্ড কর্নার মানে রহস্যপূর্ণ বুঝায়। ওকে, হোল্ড ওয়াটার, এটাও ম্যাটে আসা প্রশ্ন। হোল্ড ওয়াটার মানে ধোপে টেকা, ধোপ মানে এখানে পরীক্ষা বুঝাই, পরীক্ষায় ফলপ্রসূ হওয়া, ধোপে টেকা মানে পরীক্ষায় ফলপ্রসূ হওয়া। সো হোল্ড ওয়াটার মানে ধোপে টেকা, পরীক্ষায় ফলপ্রসূ হওয়া। এরপরে এটা একটু দেখিও, স্পিড মানি বা হুশ মানি। স্পিড মানি, স্পিড মানে কি বলতো? স্পিড মানি মানে, স্পিড মানি মানে যে টাকাটা খুব দ্রুত আসে। তো কোন টাকা দ্রুত আসে? তুমি আজকে চাকরিতে জয়েন করছো, 1 মাসের বেতন তোমাকে ফার্স্ট দিন দিয়ে দিবে না, বাট ঘুষের টাকা এমন একটা জিনিস, একটা সাইন করে 10 লাখ টাকা ইনকাম করা যায়। সো এই যে স্পিড মানি বা হুশ মানি যেটা দিয়ে আমরা বুঝি, এটা অ্যাকচুয়ালি ঘুষ বুঝাই। ঠিক আছে, স্পিডলি আসে এই জন্য। ওকে, এরপর আসো আচ্ছা, এরপর দেখো ইন ফুল সুইং। ইন ফুল সুইং মানে কি? সুইং মানে গতি, আর ইন ফুল সুইং মানে পরিপূর্ণ বা সম্পূর্ণ গতিতে বোঝায়। সো ইন ফুল সুইং মানে ইন ফুল অ্যাক্টিভিটি বা পুরা দমে বা সম্পূর্ণ এনার্জি, সমস্ত গতি, সমস্ত অনুপ্রেরণা নিয়ে বোঝায়। ওকে, এরপরে এটা একটু দেখিও, ইন লিউ অফ। ইন লিউ অফ মানে ইনস্টিড অফ, লিউকে স্ট্রিট দিয়ে মনে রাখবা, ইন লিউ অফ, ইনস্টিড অফ মানে পরিবর্তে, একটার বদলে আরেকটা বুঝায়। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমরা বলেছি। কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথা, তাইলে ব্লাড দিয়ে আমরা ব্যাড ব্লাড পড়লাম, ব্লু ব্লাড পড়লাম, আর কোল্ড ব্লাড পড়লাম। কোল্ড ব্লাড মানে ঠান্ডা রক্ত, দ্যাট ইজ ঠান্ডা মাথা। আমরা বলি অনেকে আমার কিন্তু রক্ত গরম, আমার সামনে উল্টাপাল্টা করবি না। সো রক্ত গরম মানে মাথা গরম বুঝায় বা মেজাজ গরম বুঝায়, আর ঠান্ডা রক্ত মানে মাথা ঠান্ডা বুঝায়। ঠিক আছে, ঠান্ডা মাথা। এরপর আসো যেগুলো স্কিপ করতেছে এগুলো তুমি পারবো, যেমন ইন নো টাইম মানে কোনো সময়ই না, অর্থাৎ দ্রুত বুঝাইতেছে। আচ্ছা, ইনস অ্যান্ড আউটস মানে কি বলো? ইনস অ্যান্ড আউটস মানে ভেতরের জিনিসও আবার বাইরের জিনিসও। তো ভেতরের জিনিসও বাইরের জিনিসও মানে অ্যাকচুয়ালি বুঝাই যে সব কিছু নিয়ে। ইনস অ্যান্ড আউটস মানে তাইলে খুঁটিনাটি, ফুল ডিটেলস, সব কিছু। ওকে, এরপর ইন এ নাটশেল। ইন আ নাটশেল, নাটশেল মানে বাদামের খোসা মনে করো। তো তোমাকে আমি বলছি যে আমাকে একটু পানি দে তো, পানি দিছো কিভাবে জানো? ছোটবেলায় আমার মনে আছে যে আমরা ছোট বোতল থেকে বোতলের যে ছিপি তার মধ্যে পানি ঢেলে ঢেলে খাইতাম, এবং আরে মজা, চা খাইতে দিবি না, আমি পানি ঢেলে খাবো চায়ের মধ্যে ফেলিয়া। তো তুমি কি করছো? তুমি আমাকে বাদামের খোসাই করে পানি নিয়ে আসছো। তো এই যে ইনে নাটসেল যখন বলতেছো, এটা খুবই অল্প, খুবই সংক্ষেপে, ইন ব্রিফলি এরকম অর্থ দেবে। ঠিক আছে, ইনে নাটসেল মানে খুব সংক্ষেপে বোঝায়। আচ্ছা, আর ইনের ডিলেমা, ডিলেমা মানে হতেছে দুই দিকেই, উভয় সংকট বুঝায়, এদিকেও বিপদ ওদিকেও বিপদ, জলে কুমির ডাঙায় বাঘ, এই অর্থ দিবে। ঠিক আছে, ইনের ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট, দুই দিকেই বিপদ। আচ্ছা, এরপর আসো ইন এ মিন টাইম মানে জানো অলরেডি বোঝায়। ইন এ বডি
মানে সমস্ত কিছু মিলে একটা বডি হিসেবে বা একত্রে আছে, ইন এ বডি মানে তাইলে একত্রে বুঝাই। ওকে, এরপরে আর তেমন কিছু নেই। দেখো ইন দ্য লং রান মানে অনেক সময় পরে, অর্থাৎ পরিশেষে বুঝাই। তারপর ইন ভেইন মানে বৃথা যাওয়া বুঝাই। আইরনি অফ ফেট মানে ভাগ্যের পরিহাস। এগুলো সবই জানো। সো পরের পেজে যাই। কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে কি বুঝাই? কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে নিকট আত্মীয় বুঝাই। কিথ একেবারে নিকট আত্মীয়, কিন মানেও মনে করো আরেকটু দূরের, বাট সবাই মিলেই, অর্থাৎ যাদের সাথে ব্লাড রিলেশন আছে, যারা প্রতিবেশী, সবাইকে নিয়ে আমরা কিথ অ্যান্ড কিন বলি। সো কিথ অ্যান্ড কিন মানে নেয়ার রিলেটিভ বা নিকট আত্মীয়। ওকে, কিক দ্য বাকেট অলরেডি বলছি, মৃত্যুবরণ করা বা সুইসাইড করা। এরপরে এই যে এক্সাম্পল দেখো, কিকিং দ্য বাকেট ইজ নট এ সলিউশন, সো সুইসাইড ইজ নট এ সলিউশন। এরপরে এটাও একটু দেখতে পারো, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং। কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মানে টিকে থাকা। তো এটা কেমন বুঝতে পারো, যে দেখবা এভারেস্টে যারা যায়, এভারেস্টে একদম চূড়ায় উঠে, তারা সবসময় একটা নিজেদের সাথে নিজের দেশের পতাকা রাখে। সে যখন এভারেস্ট জয় করে ফেলে, পতাকাটা উড়াই দেয়। ওই পতাকা ওরা দেখে তুমি কি বুঝতে পারবা, সে বেঁচে আছে এখনো, এবং সে অ্যাকচুয়ালি ওখানে পৌঁছে গেছে, জয়ী হয়েছে। সো কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মানে টিকে থাকা, বেঁচে থাকা, সার্ভাইভ করা। ওকে, এরপর নকউড। নকউড মানে তোমার একটা কাঠের দরজা আছে, সেখানে কিছু একটা নক করতেছে। কি নক করতেছে? কি নক করলে তুমি সব থেকে খুশি হবা? তোমার প্রিয়তম বা প্রিয়তমা, নাকি তোমার প্রসন্ন ভাগ্য, যে ভাগ্যে কিনা ভালো একজন পার্টনার থাকবে, ভালো জব থাকবে, জব সিকিউরিটি থাকবে, আল্লাহর হিদায়াত থাকবে, সব কিছু একসাথে থাকবে, সবার ভালোবাসা পাবে। কোন জিনিসটা থাকলে তুমি বেশি খুশি হবে বলো? মাত্র 20 জন, খুবই হতাশাদায়ক। ব্যাটারি বাইরে ডাকতেছে, ও খুব দুঃখে আছে বুঝছো, ওরে যে আমরা বাইরে ফালাই রাখি। আচ্ছা, 22 জন আসতো ট্রেনে ট্রেনে। বলো বলো, কে বেশি নক করলে খুশি হবা? নিশ্চয়ই প্রসন্ন ভাগ্য। সে মনে রাখবা, নক উড মানে ভাগ্য প্রসন্ন হওয়া, ভাগ্য তোমার দরজায় এসে নক করা, জানতে ঢুকতে দাও। আসলে জিনিসটা কিন্তু এমন, জীবন এমনই, পরিশ্রম করলে ভাগ্য প্রসন্ন না হতে পারে, বল? অবশ্যই প্রসন্ন হবে। বাবা মাকে খুশি রাখবা, পরিশ্রম করবা, স্রষ্টাকে খুশি রাখবা, সবকিছু তোমার পক্ষে, তোমার সাপোর্টে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে লায়ন শেয়ার। লায়ন বা সিংহ অ্যাকচুয়ালি কি বুঝাই? বনের রাজা। সে তার শক্তিমানতা বুঝায় এখান থেকে, তার প্রাধান্য বুঝায়, বা তার মেজরিটি বুঝায়, শক্তি বুঝায়, অনেক কিছু বুঝায়। লায়ন শেয়ার মানে কি বুঝায়? ম্যাক্সিমাম পোর্শন বা বেশি অংশ, বেশি শক্তিমান অংশ, এমন একটা সিংহ বা মেজর পার্ট। ওকে, এরপর লিভ নো স্টোন আনটার্ন। লিভ মানে ত্যাগ করা, নো স্টোন আনটার্ন। আনটার্ন মানে কিরকম? টার্ন মানে উল্টানো, আর আনটার্ন মানে না উল্টায় রেখে দেওয়া। তো এখানে মনে করো তোমাকে আমি একটা জিনিস খুঁজতে বললাম, একটা পাহাড়ের মধ্যে হারাই গেছে কোনো ভাবে, এখন তুমি খুঁজে খুঁজে দেখতেছো, প্রত্যেকটা পাথর সরাসরি দেখতেছো নিচে গেল কিনা, প্রত্যেকটা পাতা বা প্রত্যেকটা যে জিনিস ছিল সব সরাসরি দেখতেছো খুঁজে খুঁজে সুন্দর করে। এখন এখানে তো বলতেছে লিভ নো স্টোন আনটার্ন। নো স্টোন তুমি আনটার্ন অবস্থায় রাখছো, অর্থাৎ এমন কোন স্টোন পাথর নাই যে তুমি উল্টাই দেখো না, তার মানে কি সর্বোচ্চ চেষ্টা করছো। ঠিক আছে, সো লিভ নো স্টোন আনটার্ন মানে ত্রুটি না রাখা, সর্বোচ্চ কিছু দিয়ে চেষ্টা করা। আচ্ছা, লুক ডাউন আপন মানে তুমি জানো যে নিচু চোখে দেখা, অবহেলা করা। ওকে, লেম এক্সকিউজ মানে তুমি জানো, লেম মানে খোড়া, এক্সকিউজ মানে অভিযোগ, বা আমি কি বলি জানো, এক্সকিউজ মানে বাংলাতে কি বলা যায়? অজুহাত। অজুহাত বাংলাতে 3 হাত, ডান হাত বাম হাত, অজুহাত। তো লেম এক্সকিউজ মানে কি বুঝায় বলো তো? বাজে অজুহাত, খোড়া অজুহাত, যার কোনো মাথা মুন্ডু নেই। কারণ আমি তোমাকে জিজ্ঞেস করলাম দেরি হইলো কেন, তো সবাই ঢাকার মানুষ বলবে কি যে আমি করছি, তাই জানিস তো ঢাকায় জ্যাম থাকে, তাই আরো 2 ঘন্টা আগে বের হবি। যদি এখনকার ক্ষেত্রে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, এখন তুমি বাইরে বের হইলে 4 ঘন্টার আগে ঢুকতে পারবে না বাসায়, মানে জাস্ট বের হয়ে নিউ মার্কেট পর্যন্ত যাবা, আর ফিরে আসবে 4 ঘন্টা। ওকে, এরপর আসো মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ মানে হচ্ছে ভার্জিন স্পিচ, ফার্স্ট স্পিচ বা প্রথম ভাষণ। তাহলে মেইডেন স্পিচ, ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা। ওকে, এরপরে এটা তো বলছিলাম ম্যান অফ স্ট্র। আসো পরের পেজে যাই, এখানে আসলে বুঝার মতো তেমন কিছু নাই। নাল এন্ড ভয়েড বলো তো। নাল মানে কি? নাল মানে বাতিল, ভয়েড মানে বাতিল। সো নাল এন্ড ভয়েড মানে যে জিনিসটা কাজের না, এক্সপায়ার্ড, বাতিল, সেটাকেই বোঝাই। ওকে, এরপরে নিপ ইন দা বার্ড। নিপ ইন দা বার্ড, বার্ড মানে কুড়ি, কুড়ি অবস্থায় নিপ্ট হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। নিপ ইন দা বার্ড মানে তাই কি বুঝাই? কুড়ি অবস্থায় বা একেবারে শুরুতেই, অঙ্কুরেই। নিপ মানে কুড়ি মানে একদম ছোটর অবস্থা, যখন কিন্তু তার জন্ম হচ্ছিল সেখানেই শেষ হয়ে যাওয়া, অর্থাৎ এটা দিয়ে আমরা অঙ্কুরে বিনষ্ট হওয়া বুঝি। ওকে,
নভিউ রিচ, এটা তো জানো, নভিউ রিচ। নভিউ বলতে এখানে নিউ বোঝাই। কি বোঝাই? নিউ, নিউ। আর রিচ, এটা ল্যাটিনে রিচকে এভাবে লিখা হয়। তো নভিউ রিচ মানে নিউলি রিচ, অর্থাৎ হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়া বোঝায়। ঠিক আছে, সাউন্ড আসতেছে আবার? শোনা যাচ্ছে না, সাউন্ড প্রবলেম। বড় লোক হয়ে যাওয়া বোঝায়। ঠিক আছে, খুবই বিরক্তিকর। কিভাবে ঠিক করবো বলো তো এটা? তোশিবা সেবা বলতেছো যে আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ো, ক্লাস করতে এসছো, কিছু বুঝতেছো বলো? তোমরা জানো মানে এখন ক্লাস 6 থেকে অ্যাকচুয়ালি আমরা যে গ্রামারটা শেখা শুরু করি, ওটাই ঘুরে ফিরে একটু মডিফাই করে, হয়তো একটু আরো স্ট্যান্ডার্ডাইজ করেই আমরা এইচএসসি পর্যন্ত চলি। বুঝার কথা। আচ্ছা এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু জীবনকে মেনশন দিবা, আমি তো সবসময় দেখতে পারি না। জীবনকে মেনশন দিবা। আচ্ছা, এরপর আসো পরের পেজে যাই। আচ্ছা, এটা দেখো, অন দ্য স্পিড অফ দ্য মোমেন্ট। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে উত্তেজনা। তো অন দ্য স্পিড অফ দ্য মোমেন্ট মানে কি? মুহূর্তের উত্তেজনা। মানে মনে করো যে হুট করে তোমার একটা কথা মনে হইলো যে এখন এই কাজটা করা দরকার, তো সেটাই বোঝাই যে মুহূর্তের উত্তেজনায় কোনো কিছু করে ফেলা। সো অন দ্য স্পিড অফ দ্য মুভমেন্ট মানে মুহূর্তের উত্তেজনায় কিছু করা বোঝাই। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। আউট অফ ডেট মানে একটা দিনের বাইরে চলে গেছে, তার মানে কি? অপ্রচলিত। এখন যেটা চলতে আছে সেটা এখন আপডেটেড আছে। আর আউট অফ ডেট মানে এখনকার যে চলতি প্রথা তার বাইরে চলে গেছে, এখন যে চলতি সময় তার বাইরে চলে গেছে, অর্থাৎ অপ্রচলিত বোঝায়। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো অলিভ ব্রাঞ্চ, এটা জানার কথা। অলিভ ব্রাঞ্চ, তারপরে হচ্ছে পিজন বা কবুতর, তারপরে হোয়াইট কালার, সাদা রং। এগুলো কিসের প্রতীক বলতো? কবুতর, সাদা রং, তারপরে অলিভ ব্রাঞ্চ, এগুলো কিন্তু সবই শান্তির প্রতীক। দেখবা জাতিসংঘের যে পতাকা, তার মধ্যে এই জলপাই পাতা, অলিভ ব্রাঞ্চ বা জলপাই পাতা আছে, সেটা কিন্তু শান্তিকে ইন্ডিকেট করে। সাদা রং, এটাও শান্তিকে ইন্ডিকেট করে। আবার কবুতর, এটা তো ইউনিভার্সাল, সেই যুগান্তর থেকে চলে আসতেছে যে কবুতর শান্তির প্রতীক। তাহলে এটা একটু দেখিও। এরপরে এগুলো তো অনেকগুলো দেখছি। আউট অফ টেম্পার মানে কি? টেম্পার মানে মেজাজ। তো মেজাজের বাইরে চলে গেছে, মেজাজকে কন্ট্রোল করতে পারতেছে না এখন। এটাকে কি বলবো আমরা তাইলে? আউট অফ টেম্পার মানে মেজাজের বাইরে চলে যাওয়া, মেজাজ নিজের কন্ট্রোলে না থাকা, অর্থাৎ বেশি রেগে যাওয়া, রাগান্বিত হওয়া। ওকে, এবার আউট অফ উড মানে কি? বনের বাইরে চলে আসা। তো বনে তুমি যখন থাকবা তখন কিন্তু সাপ খোপের ভয় থাকবে, অন্য জন্তু জানোয়ারের ভয় থাকবে। বাট তুমি যখন আউট অফ দ্য উড চলে আসবা, বন থেকে বের হয়ে চলে আসবা, তখন কোনো বিপদ নেই। সো ইউ আর নাও ফ্রি ফ্রম ডেঞ্জার, বিপদমুক্ত অবস্থা বোঝায়। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো পার্ট অ্যান্ড পার্সেল, এটাও তো সবাই জানো। পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ। এটা আমার অংশ, আবার এটাই আমার সবকিছু, এটাই আমার পার্সেল। তাহলে যেটা আমার অংশ আবার সবকিছু, অর্থাৎ অবিচ্ছেদ্য অংশ, যেটাকে আমি কখনো এরেজ করতে পারবো না, জীবন থেকে রিমুভ করতে পারবো না। ঠিক আছে, এরপর দেখো পিক অনস পকেট। পিক মানে কি করা? উঠায় নেওয়া, কারো পকেট উঠাই নেওয়া। তো পকেট তো উঠানো যায় না, পকেটের মানি ব্যাগ উঠানো যায়, ফোন উঠানো যায়। তো পিক অন পকেট মানে হচ্ছে ছিনতাই করা বা পকেট মারা। ওকে, এরপর এটা একটু দেখতে পারো, প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস, এটিও ওটিও সব কিছু একসাথে মিলে বোঝায়। তো প্রোজ অ্যান্ড কনস মানে খুঁটিনাটি, ইন ডিটেলস। দেখো ডিটেলস বা ইন ডিটেলস বোঝায়। আচ্ছা, এটা একটু দেখো, এটাও ম্যাথ প্রশ্ন। রেজ অনস আইব্রো, এটা ম্যাথ কোশ্চেন। আচ্ছা, আবার কি সাউন্ড প্রবলেম? আচ্ছা এখন ঠিক আছে বলতেছো। আকশা রহমান, রোশনি বলতেছো ঠিক আছে। ডায়মন্ড আছে, আচ্ছা আমি ভাবছিলাম দিয়ামণি, দূর থেকে চোখে দেখতেছিলাম না। ডায়মন্ড ওর নাম। আচ্ছা, জেমি বলতেছে শান্তির প্রতীক, এক্স্যাক্টলি এগুলো সবই কিন্তু শান্তির প্রতীক। আচ্ছা, তো এখানে দেখো রেজ অন সাইব্রো, তুমি আমাকে এমন একটা কথা বললা, আমি বললাম কি বললি? তাহলে এই যে এক্সপ্রেশনটা, এটা কি বোঝাচ্ছে? আমার সারপ্রাইজ বোঝাচ্ছে, আমার অবাক হওয়াটাকে বোঝাচ্ছে। সো টু রেজ আইব্রো মানে অবাক হওয়া, সারপ্রাইজ হওয়া বোঝায়। ঠিক আছে, রেজ অন আইব্রো, টু বি সারপ্রাইজ অর বিস্মিত হওয়া বাংলাতে যেটা বলে। এরপর আসো এটা একটু দেখো, রাজমাটাজ।
রাজমাটাজ মানে এই শব্দটা শুনতেই যেমন কেমন গোলমেলে শোরগোলপূর্ণ চেঁচামেচি লাগতেছে। রাজমাটাজ, রাজমাটাজ শুনতে ভালো লাগতেছে? লাগতেছে না, ঘ্যান ঘেনে লাগতেছে। সো রাজমাটাজ মানে শোরগোলপূর্ণ অবস্থা, বিশৃঙ্খলা অবস্থা, ক্যাওয়াটিক একটা এনভায়রনমেন্ট বুঝাই, ঠিক আছে? ওকে, এরপর এটাও মেডিকেলে আসছিল, দেখো, রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স, মনে করো তোমার এই একটা জিনিসের মধ্যে এই একটা লাইন লেখা আছে আর এর নিচে একটা লাইন লেখা আছে, দুই লাইনের মাঝখানে কি কিছু লেখা আছে? নাই। তাইলে কেন আমাকে বললো রিড বিটুইন দ্য লাইন্স? দুইটা লাইনের মাঝখানে পড়ে দেখো, এখানে তো কিছু লেখা নাই। অর্থাৎ এখানে এমন কিছু বোঝায় যে যেটা লেখা নাই, ডিরেক্টলি লেখা নাই, বাট অনেক সময় মানুষের কথা শুনে বোঝা যায় না যে সে কি ইন্ডিকেট করতে চাচ্ছে। অর্থাৎ যে জিনিস লেখা নাই বাট লেখনী থেকে চিন্তা করলে বের করা যায় খুঁজে, সেই জিনিসটাকেই আমরা বলি রিড বিটুইন দ্য লাইন্স। যে জিনিস লেখা নাই সেটা বুঝে দেখো, রিড বিটুইন দ্য লাইন্স মানে। ওকে, দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স, তাৎপর্য বোঝা। বা এখানে আমাদের ম্যাটে যেটা আসছিল, যে কি আসছিল, আন্ডারস্ট্যান্ড দ্য থিং দ্যাট ইজ নট ইমপ্লাইড, অর্থাৎ যেটা বলা নেই সেটা বোঝা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাট কোয়েশ্চেন, দেখাইলে আমি। আচ্ছা, রাউন্ড দ্য ক্লক মানে কি? রাউন্ড দ্য ক্লক মানে পুরো ঘড়ি জুড়ে, অর্থাৎ সমস্ত দিন। ঘড়ি জুড়ে মানে কি? পুরোটা সময় জুড়ে। একটা ঘুরে একবার ঘুরে আসলে মানে কি পুরোটা টাইম তুমি নিয়ে নিলা। সো রাউন্ড দ্য ক্লক মানে সমস্ত দিন বুঝাই। আচ্ছা, এরপর এটা একটু দেখতে পারো, স্লো কোচ মানে কি? স্লো কোচ অ্যাকচুয়ালি স্লো ম্যান বা স্লো পার্সনকে বোঝায়। তো যে অলস সেই স্লো হয়, কিন্তু খুব এনার্জেটিক মানুষ, খুবই এনথুসিয়াস্টিক মানুষ কখনো স্লো হয় না। স্লো কোচ মিনস অলস প্রকৃতির লোক। এবার সিলভার লাইনিং, এইটাও ম্যাটের প্রশ্ন, সিলভার লাইনিং। তো এখানে প্রশ্ন আসছিল যে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। সিলভার লাইনিংটা কি ইন্ডিকেট করে? সিলভার লাইনিং, তো এখানে এরকম জিনিসটা, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। সাধারণত মেঘ যখন উঠে তখন কি হয়? অন্ধকার হয়ে যায় চারিদিকে। বাট মেঘের ওই পাশে কিন্তু একটা সূর্য আছে, এবং সূর্যটা কিভাবে বোঝা যায়? মেঘ সামনে পেছনে সূর্য, দেখবা মেঘের চারিদিক দিয়ে লাইট বের হবে, এবং মেঘের বর্ডারটা যে কারণে চিক 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 করে, তাই না? তাহলে ওই মেঘটা হতাশার প্রতীক, আর চারপাশে যে সিলভার লাইনিংটা আছে বা সূর্যের আলোর যে রেখাটা তুমি দেখতে পাচ্ছ, রশ্মিটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা আশার সাথে তুলনা করি। লাইট আশার প্রতীক, অন্ধকার হতাশার প্রতীক। সো এই যে সিলভার লাইনিং, এটা কিন্তু এখানে সিম্বল অফ কি? সিম্বল অফ হোপ। আছে কি লেখা? কই গে? এই যে দুর্ভাগ্যের সান্ত্বনা বা সিম্বল অফ হোপ, এটা ম্যাটে আসছিল। আচ্ছা, এরপর স্লিপ অফ পেন অ্যান্ড স্লিপ অফ টাং মানে তো জানো। স্লিপ অফ পেন, তোমাকে কিছু একটা লিখতে বলছি, পেনটা স্লিপ করে সরে গিয়ে লেখাটা কেমন যেন ভচকাই গেছে, বুঝে যাইতেছে না, যে একটা লেটার টান পড়ে কি যেন একটা হয়ে গেছে। তাইলে এখানে মানে জাস্ট লিখতে লিখতে তুমি জানো বাট মিস্টেক হয়ে গেছে কোনোভাবে। আবার স্লিপ অফ টাং মানে কি? বলতে মানে বলার সময় ভুল হয়ে গেছে কোনোভাবে জড়াই, বাট জিনিসটা তুমি জানো, এটাই বোঝায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই জিনিসটা একটু দেখবা, সিট অন দ্য ফেন্স মানে এক জায়গাতে যুদ্ধ লাগছে, মনে করো তোমার গ্রামে দুইটা পরিবারের মধ্যে যে ঝামেলা লাগছে বা ঝগড়া লেগে গেছে। এখন আমরা কি বাঙালিরা কিন্তু কোথাও ঝগড়া লাগলে আগে দেখতে চাই, আমি দেখতে চাই। তো এখন দুইটা ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগছে, আমি বুঝতে পারতেছি না আমি কোন দলে যাব। এ দলে গেলে ও দল মাইন্ড করবে, ও দলে গেলে ও দল মাইন্ড করবে। তো এখন কি করছি আমি, দুইটা বাড়ির মাঝখানে যে পাঁচিলটা ছিল, যে প্রাচীরটা ছিল, তার উপরে উঠে বসে আছে। এখন ও দলও বুঝতেছে না ও আমাদের দলে নাকি, এ দলও বুঝতেছে না যে ও কি আমাদের দলে কিনা। তো এই যে অবস্থা, এটাই কিন্তু সিট অন দ্য ফেন্স বুঝায়। সিট অন দ্য ফেন্স মানে কি? দুইটা জিনিসের বর্ডারের মাঝখানে বসে থাকা, অর্থাৎ কোনো দিকে না যাওয়া, বিপদের সময় নিরপেক্ষ অবস্থানে থাকা বুঝায়। ঠিক আছে, মজার জিনিস না? এরপর হচ্ছে সল্ট অফ লাইফ। সল্ট মানে কি? লবণ। কিসের লবণ? জীবনের লবণ। সো জীবনের লবণ মানে লবণ যে কোনো জিনিসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল থিং ইন্ডিকেট করে। তরকারির মধ্যে লবণ না দিলে খাইতে পারবে না, চাল বা হচ্ছে অন্য যে কোনো মশলা তেল না দিলে খাইতে পারবা, বাট লবণ ছাড়া খাইতে পারবে না। যেমন লবণ মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো জীবনের ক্ষেত্রেও জীবনের লবণ বলতে মূল্যবান জিনিসকে বুঝে। ঠিক আছে, আচ্ছা। এরপরে এটা একটু দেখতে পারো, দ্য 3 Rs। 3 Rs বলতে কি বোঝায়? প্রাথমিক যে 3 Rs বলতে এলিমেন্টারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষাকে বোঝায়। এটাও ইন্ডিয়ায় ব্যবহার করা হয়, আসলে আমাদের দেশে এটা চল নেই। তারপর একটু দেখিও, 3 Rs মানে হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। এরপরে এটা একটু দেখিও, টেক অন টু টাস্ক। টেক অন টু টাস্ক মানে ওই যে ব্রিং টু বুক মানে বই এনে দিচ্ছিল, সে তার জন্য শাস্তি হচ্ছিল। আর টেক অন টু টাস্ক মানে কাউকে একটা কাজ দিচ্ছ, এক্সট্রা কাজ চাপাই দিতেছো, তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি শাস্তি হিসেবে কাজ করবে। সো টেক অন টু টাস্ক মানে তিরস্কার করা, বকা দেওয়া বা শাস্তি দেওয়া বোঝায়।
আচ্ছা, এরপর আসো টুথ আর নেইল। এটা জানার কথা, টুথ অ্যান্ড নেইল। তো তোমাকে আমি বললাম যে তুই এখান থেকে চলে যা, বা অনেক সময় এমন হয় না যে আমরা মানে কোনো একটা জিনিসকে ছাড়তে চাই না, বাট তোমাকে সরাই দিতেছে মা, মা বলতেছে তুই এরকম থেকে যা, এখন তোর এখন টিভি দেখা লাগবে না, পড়তে বস। তো তুমি সোফার মধ্যে এমনি খামচি কেটে ধরছো, আবার দাঁত দিয়ে কামড়াই ধরছো, যাওয়াই না রুম থেকে, মা টানাটানি করতেছে, আবার তুমি যাবা না। তো এই যে অবস্থা, এটাকেই আমরা বলবো টুথ অ্যান্ড নেইল, দাঁত দিয়ে এবং হাতের নখ দিয়ে খামচি কেটে ধরা, মাটি কামড়ে পড়ে থাকা যেটাকে বলি, বা তীব্রভাবে লেগে থাকা যেটাকে বলি। ঠিক আছে, থ্রু থিক অ্যান্ড থিন মানে কি? থ্রু থিক আবার থ্রু থিন মানে ঠিক অবস্থার মধ্য দিয়ে বা ভালো অবস্থার মধ্য দিয়েও পাশে থাকা, থিন মানে খারাপ অবস্থা, খারাপ অবস্থার মধ্য দিয়েও পাশে থাকা। সো থ্রু থিক অ্যান্ড থিন মানে হচ্ছে বাধা বিপত্তি, খারাপ অবস্থা, ভালো অবস্থা, সমস্ত অবস্থায় কারো মানে সঙ্গ দেওয়াকে আমরা থ্রু থিক অ্যান্ড থিন বলি। ঠিক আছে, আচ্ছা এরপর টুথ ফর টুথ, টিট ফর ট্যাট। তো এই যে এগুলো আছে মানে একটার বদলে আরেকটা, ক্ষতির বদলে ক্ষতি, তুমি ইট মারবা তোমাকে পাটকেল খাওয়াই লাগবে, এরকম বুঝাই। ঠিক আছে, তাহলে টুথ ফর টুথ মানে ক্ষতির বদলে ক্ষতি। আচ্ছা এরপর এটা তো জানো টু দ্য ব্যাকবোন, আমরা বলি না হাড়ে হাড়ে শয়তান, বাট তো হাড়ে হাড়ে শয়তান, তো এটাকে অ্যাকচুয়ালি টু দ্য ব্যাকবোন বুঝাই। ঠিক আছে, তুমি বলো হাড়, ওরা বলছে মেরুদণ্ড, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা এরপর হচ্ছে টার্ন ওভার এ নিউ লিফ। টার্ন ওভার মানে শুরু করা, সূচনা করা, বা এক পাতা থেকে আরেক পেজে যাওয়া। তো একটা নতুন পাতার সূচনা করা, সেটা হতে পারে জীবনের পাতা, সেটা হতে পারে ডায়েরির পাতা। তো এখানে একটা নতুন জিনিসের সূচনা বোঝায়। ঠিক আছে, সো টার্ন ওভার এ নিউ লিফ মানে বিগিন এ নিউ ফেজ অফ লাইফ, জীবনের নতুন কিছুর সূচনা, নতুন কোনো ইভেন্টের সূচনা। আচ্ছা, আর টার্ন এ ডিফিয়ার মানে কি? ডিফিয়ার, যে কানে শোনে না তার কানকে আমরা ডিফিয়ার বলি না, টার্নে ডিফিয়ার, ডিফিয়ার বানানো মানে কি? কারো কথা তুমি যে শুনতেছো না, এই অবস্থাটাকে আমরা বলি টার্নে ডিফিয়ার। নর্মালি কানে শুনতা, বাট এখন মনোযোগ দিচ্ছ না, শুনছো না, অর্থাৎ তুমি কালা হয়ে গেছো ট্রানজিয়েন্টলি, নিজের ইচ্ছায়। আচ্ছা এটা জানো, আপস অ্যান্ড ডাউনস, আপস মানে উপরে ওঠা, ডাউন মানে নামা, অর্থাৎ বাধা বিপত্তি, উপরে ওঠা নিচে নামা, উত্থান পতন, এই যে ভালো এবং খারাপ অবস্থা, এটা বুঝাইতে আমরা আপস অ্যান্ড ডাউনস বলি। আমরা বলি না যে আমাদের জীবনে তো অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, অর্থাৎ কখনো লাইফ ভালো দিকে চলে, আবার কখনো লাইফে শুধু বিপদই চলতে থাকে, এটাকেই বোঝায়। আচ্ছা এবার ভিশিয়াস সাইকেল মানে দুষ্ট চক্র, ওটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, এটা একটু দেখো। হোয়াইট এলিফেন্ট, হোয়াইট এলিফেন্ট মানে দামি কিন্তু অপ্রয়োজনীয় বস্তু। এখন দেখো রেয়ার জিনিসের দাম কিন্তু সবসময় বেশি হয়। মনে করো সাধারণত হাতি কিন্তু কীরকম কালারের, অ্যাশ কালারের হয়। এখন সাদা হাতি একটা বাংলাদেশের বাজারে মনে করো কোনোভাবে বা রাস্তায় তুমি দেখছো, তো জিনিসটা খুবই রেয়ার, অনেক মানুষ দেখতে চলে আসবে, সো এটা খুবই রেয়ার একটা জিনিস, এবং কি বলছো দামি জিনিস। রেয়ার জিনিস মানেই দামি, অবশ্যই দামি হবে, কিন্তু জিনিসটার অ্যাকচুয়ালি কোনো কাজ আছে? কাজ নাই। তুমি হয়তো যে হাতিটা, তাকে দিয়ে কাজ করাইতে পারতা, এই যে মাঝে তরমুজ নিয়ে কি হইলো না, ওই কিরে, তো এই যে কাহিনী হইলো, ওর তরমুজই বিক্রি হইতেছিল না, সো তো তখন ভাইরাল ছিল, বাট অপ্রয়োজনীয় হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার, বুঝছো? সো হোয়াইট এলিফ্যান্ট মানে দামি বাট কাজে আসে না, দামি বাট অপ্রয়োজনীয় জিনিস। আচ্ছা এরপর হোয়াইট লাই। হোয়াইট শব্দটা কি বললাম? পজিটিভিটি বোঝায়। লাই মানে মিথ্যা, অর্থাৎ এমন কোনো মিথ্যা বলছো যে কারণে হয়তো কারো জীবন বাঁচবে, বা কারো কোনো ক্ষতি হবে না, বরং কারো উপকার হবে, এই টাইপের মিথ্যাকে আমরা হোয়াইট লাই বলি। ওকে, এটা একটু দেখতে পারো, ওয়াশ অনস ডার্টি লিনেন ইন পাবলিক। কোনো একজনের ময়লা কাপড় তুমি মানুষের সামনে ধুইতেছো, বা লিনেন বলতে তো মানে আমাদের আন্ডারগার্মেন্টস টাইপের জিনিসকে বোঝায়। তো এটা অ্যাকচুয়ালি জনসম্মুখে নোংরা কাজ করাকে বোঝায়, সেটা কোনো দিক থেকে ভালো জিনিস বোঝায় না। আচ্ছা পরের পেজে আসো। ইয়েলো ডগ মানে হীন ব্যক্তি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা তো মোটামুটি ওগুলা শেষ, এখন আমরা কোশ্চেনে চলে আসছি। দেখো তো দু একটা পারো কিনা। হ্যাঁ দেখো আরেকজন নাবা বলতেছে নিশাতা বইতেছে জীবন ভাই সল্ট অফ লাইফ। ওর সল্ট অফ লাইফ না, ওর জীবনের মরিচ আমি, মরিচের গুঁড়া। আচ্ছা বলো 1 নম্বর প্রশ্ন বলো, দেখি শুনি, দ্রুত বলো। কোশ্চেন নাম্বার 1 কি হবে? বলো কোশ্চেন নাম্বার 1 কি হবে? দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল মানে কি? দেখো প্রথমে অপশন এতে কি আছে? আ স্ট্রং পয়েন্ট, তারপর কি আছে দেখো,
তারপর স্ট্রং সলিউশন, উইক পয়েন্ট, পার্মানেন্ট সলিউশন। কি হবে? পড়ছিলে তো, এটা একটা উইক পয়েন্টকে বোঝাই। কি বোঝাই? উইক পয়েন্টকে। তো এখানটাতে আমরা কোনটা দাগাবো? অবশ্যই উইক পয়েন্ট। এটা তো শুরুই হয়েছিল এটা দিয়ে, ঠিক আছে? তো এখানে উত্তর কি হবে? উইক পয়েন্ট। ওকে, এরপর পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে কি বলছে? দ্য ইডিয়ম বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ মানে কি? এটা কিন্তু আমরা পড়ছিলাম। বাই অ্যান্ড লার্জ অর্থাৎ ম্যাক্সিমাম পোর্শন বুঝাইতেছে। তো এখানে বাই অ্যান্ড লার্জ বলতে আমরা কোনটাকে ইন্ডিকেট করব? বাই অ্যান্ড লার্জ বলতে ম্যাক্সিমাম পোর্শন, মেজরিটি বা মোস্টলি বুঝায়, ঠিক আছে? এটা একটু দেখিও। আচ্ছা, এরপর আসো পরের পেজে যাই আমরা। দ্য ফ্রেজ সাইন ডাই। সাইন ডাই মানে কি? সমস্যা? বসে পড়ছিলাম, কষ্ট হচ্ছে। আচ্ছা, বলো দেখি 3 নম্বর প্রশ্নের উত্তর বলো। 3 নম্বর প্রশ্নের উত্তর বলো। দেখো, সাইন ডাই। সাইন ডাই মানে কি বলো? হাফ হার্টেডলি, ডাউটফুলি, ফিক্সড নাকি আনসার্টেন? কি হবে? সাইন ডাই আমরা অনেক জায়গাতে বলি না যে কোর্টে যখন মামলা বসে বলে না দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে, অ্যান্ড কখন শুনানি হবে সেটা বলে না। তো এই যে কন্ডিশনটা, আনসার্টেন কোনো পিরিয়ডের জন্য কোনো কিছু অফ হয়ে যাওয়াকে আমরা সাইন ডাই বলি, ঠিক আছে? সাইন মানে আনসার্টেন, ডাই মানে ডে, অর্থাৎ অনির্দিষ্ট দিনের জন্য কোনো কিছু বন্ধ হওয়াকে আমরা কি বলি? সাইন ডাই। তো এটা অ্যাকচুয়ালি আনসার্টেন অর্থ দেয়, ঠিক আছে? কি অর্থ দেবে? আনসার্টেন। ওকে, এরপর হচ্ছে এটা বলছিলাম, বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। পাখিরা কিভাবে উড়ে আকাশে বলতো? মুক্তভাবে, স্বাধীনভাবে। তো সেটাকে আমি কি বলছিলাম? অ্যাট লার্জ। জায়গা যত বড় হবে স্বাধীনতা তত বেশি হবে। সো বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, মুক্তভাবে পাখিরা বাতাসে উড়ে। আচ্ছা, এরপর আসো, ডগ ডেস মানে কি? এটা আমি প্রথমে ভুল জানতাম। আমি হয়তো ভাবছিলাম যে এই ফ্রেজটা এভাবে আসছে, গরমের সময় কুকুরদের অনেক কষ্ট হয় এবং দেখবা কুকুরের জিব্বা বের করে, জিব্বা দিয়ে লাভা বের হয়। এটা তো হিট রেগুলেশনের মেকানিজম। সো হয়তো ওই জন্যই গরমের দিনকে কুকুরদের দিন বলা হয়, বাট না। একটা তারা ছিল যেটা উত্তর দিকে উঠতো, সেই তারাটার নাম ছিল ডগ স্টার। তো গরমের সময় ওই তারাটা দেখা যাইতো বলেই গরমকালকে ডগ ডেস বলা হইতো, ওখান থেকেই এই ফ্রেজটা আসছে। সো দ্য ফ্রেজ ডগ ডেস মানে হচ্ছে হট ওয়েদার, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে একটি ডক্টর অ্যান্ড অ্যানিমাল। কোনো প্রাণীকে চিকিৎসা করা বোঝাচ্ছে, তাই না? একটু ডক্টর অ্যান্ড অ্যানিমাল অ্যাকচুয়ালি কি এখানে একটু ট্রিট, চিকিৎসা করা বোঝায় না রে? এটা হচ্ছে তাইলে অ্যানিমাল না হয়ে আর অন্য কিছু বুঝাইতো। আচ্ছা, পাঁচে কি হবে? পাঁচ তো বলে ফেলছে, হ্যাঁ পাঁচে এ হবে। আয়রা হোসাইন বলতেছো। এখন বলো 6 নম্বরের প্রশ্নে কি হবে? কোশ্চেন নাম্বার 6 কি হবে? ডক্টর অ্যান্ড অ্যানিমাল মিনস ট্রিট ইট, স্টেরিলাইজ ইট, পয়জন ইট, কিউর ইট। এখানে অ্যাকচুয়ালি চিকিৎসা করা কিন্তু বুঝায় না। তো ডক্টর অ্যানিমাল বলতে বুঝায় তাকে স্টেরাইল করা বা বন্ধা করে দেওয়া, ঠিক আছে? সে যদি ফিমেল হয় ওভারি কেটে দেওয়া, মেল হলে টেস্টিস কেটে দেওয়া। সেটা ডক্টর অ্যান্ড অ্যানিমাল মানে টু স্টেরিলাইজ ইট। ওকে, এরপর আসো, দ্য সেইং এনাফ ইজ এনাফ মানে কি? তুমি খুব রেগে গেছো, বলো না এনাফ ইজ এনাফ, খুব রাগ করে বলো অনেকে, অর্থাৎ যথেষ্ট করছিস, আর ঝামেলা করিস না। সো এনাফ ইজ এনাফ মানে অনেক বেশি করে ফেলছিস, সামথিং টু স্টপ। এখন অনেক বেশি হয়ে গেছে, তুই এবার থাম, এবার কিন্তু খবর করে দিব। এটাকে আমরা বলি এনাফ ইজ এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে আজ সপরিফিক স্পিচ। সপরিফিক স্পিচ মানে কি? সপরিফিক এটার অর্থ হচ্ছে একঘেয়ে বা নিরস, একঘেয়ে বা নিরস অর্থ দেয় সপরিফিক মানে, ঠিক আছে? দেখো ওই এখন রুমের মধ্যে ঢুকা, ওই আবার এসির উপরে উঠছে, আর বলিও না। তাইলে সপরিফিক স্পিচ মানে কি বুঝায়? নিরস স্পিচ, যেটা শুনলে তোমার কিনা ঘুম চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আসো কয়জন? তো যেটা শুনলে ঘুম চলে আসবে, তো এটাকে আমরা কি বলি? পুট অন টু স্লিপ বুঝাই, ঠিক আছে? এমন কথা তুমি বলতেছো, গানের মতো লাগতেছে কানে, ঘুমই চলে আসছে। অনেক টিচার থাকে না, ক্লাস করতে গেলে ঘুম আসে। আমাদের সকালবেলা যখন 7টায় ক্লাস হয়, 2-1 টিচার আছে কি যে পড়াই, নিজে নিজে পড়াই, আর আমরা সবাই মিলে ঘুমাই। এমন কিভাবে হয় যে একটা ক্লাসের সবাই ঘুমাচ্ছে একজন টিচার আসলে? আর কিছু টিচার আছে কেউ ঘুমায় না, খুবই টায়ার্ড, বাট কেউ ঘুমাচ্ছে না। টিচিং স্টাইলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার হচ্ছে অনস ইন এ ব্লু মুন মানে কি? চাঁদ সাধারণত কি নীল রঙের হয় না? তো একদা একটা নীল চাঁদের মৌসুমে তুমি যখন বলবা, অর্থাৎ নীল চাঁদ কোন সময় উঠছিল সেই সময়ের কথা ইন্ডিকেট করতেছো। তো এটা কিন্তু খুবই রিয়ার ইনসিডেন্স কে বোঝায়। সো অনস ইন এ ব্লু মুন মানে ভেরি রিয়ার বোঝায়। ওকে, এরপরে টেক দ্য বুল বাই দ্য হর্ন মানে কি? টেক দ্য বুল বাই দ্য হর্ন, ষাঁড়কে তুমি শিং ধরে ফেস করতেছো, তার মানে কি? মানুষের সাহস আছে। তো টেক দ্য বুল বাই দ্য হর্ন, শিং ধরে কোনো বুলকে ফেস করা মানে সাহসিকতা বোঝায়, ঠিক আছে? এরকম উত্তর কি হবে?
তো চ্যালেঞ্জটা এমনিভাবে কানে সাহসের সাথে তুমি যেমন 7.5 মোকাবেলা করলো 70 মোকাবেলা করলো, ঠিক আছে? আচ্ছা আবার সাউন্ড হইতেছে, আচ্ছা আর নাই 10 পর্যন্তই, আর নাই, কি করবো বলো? আচ্ছা তাহলে আজ না পড়িয়ে 10 পর্যন্ত। আমি স্লাইড দেখো অলরেডি দিয়ে দিয়েছি, ক্লাস ইউটিউবে আপলোড হয়ে যাবে। 2টা কোশ্চেন কেটে গেছে, 2টা মার্ক করে একটা বানায় তারপর আপলোড দেওয়া হবে, এবং আশা করা যায় ওখানে আমি বলে দিব সাউন্ডটা যাতে বাড়ায় দেয়, এত কম সাউন্ড যাতে না থাকে, ঠিক আছে? আর বলিও না, মানে জীবনে সমস্যার কোনো শেষ নেই, সমস্যার না শুরু আছে না শেষ আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে কোশ্চেন করো। আর ভিডিওটা আপলোড দেওয়া হবে ইউটিউবে, অলরেডি আমরা পিডিএফটাও দিয়ে দিয়েছি। আর ওই যে লিঙ্কটা দিয়েছিলাম ওখানটাতে তোমরা জিকে ইংলিশ সমস্ত পিডিএফ সমস্ত স্লাইড পেয়ে যাবা, একটু দেখিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।